আজকে তাহলে আমরা এস ব্লক মানে গ্রুপ 1 আর গ্রুপ 2 আর পি ব্লক গ্রুপ 13 আর গ্রুপ 14 এর প্রিভিয়াস ইয়ারটা একেবারে কমপ্লিট করে ফেলবো একটা সিঙ্গেল ক্লাসে। প্রথমে এস ব্লকটা কমপ্লিট করি, তারপরে আমরা পি ব্লকটা কমপ্লিট করব। আচ্ছা, কি বলেছে কার এখানে সমযোজী ধর্ম সবথেকে, সমযোজী চরিত্র সবথেকে বেশি? তাহলে যে ক্যাটায়নটা, অ্যানায়নগুলোর ক্ষেত্রে তুই দেখতে পাচ্ছিস সবই ক্লোরিন রয়েছে, তাহলে অ্যানায়নগুলো যেহেতু কমন, তাহলে অ্যানায়নকে নিয়ে আমাকে ভাবতে হবে না। ক্যাটায়নগুলোকে নিয়ে যদি ভাবি, সবথেকে বেশি পজিটিভলি চার্জড অবস্থার যে ক্যাটায়ন, সেই পজিটিভলি চার্জ অবস্থার ক্যাটায়ন হচ্ছে এই এসএন মানে টিন। এটা +4 অক্সিডেশন নাম্বারে আছে, আগেও বলা হয়েছে এবং সেম প্রশ্ন অনেকবারই করতে হয়। SnCl2 এটা বন্ডিংয়েও করতে হয়েছে, আবার এখানেও গ্রুপ পড়তে গিয়েও করতে হয়েছে, আগেও বহুবারই এই কোশ্চেনটা হয়েছে। তাহলে SnCl4x টিনের +4 অক্সিডেশন স্টেট, তাহলে φ = চার্জ বাই রেডিয়াস রেশিও। চার্জটা যেহেতু +4, তাহলে তার φ বেড়েছে মানে পোলারাইজিং পাওয়ার বেড়েছে, মানে ক্লোরিন যে অ্যানায়নটা রয়েছে তার চার্জ ক্লাউডে ডিফর্মিটিটা বা ডিস্টরশনটাও বেশি করেছে, পোলারাইজেশনটা বেশি করেছে আর কি, যার ফলে এখানে সমযোজী চরিত্রটা সব থেকে বেশি হয়েছে। এই কোশ্চেনগুলো করাটা নিশ্চয়ই আশা করি এখন কোনো ব্যাপার না। হাইড্রোলিথ কি? CaH2 হচ্ছে হাইড্রোলিথ, এটা পরেও দেখতে পাবি হাইড্রোলিথ কাকে বলে। CaH2 ইজ ইওর হাইড্রোলিথ। ক্ষার ধাতুর গলনাঙ্ক কম, ঘরের উষ্ণতায় ক্ষার ধাতুগুলোর গলনাঙ্ক কম হয়। ঘরের উষ্ণতায় 30 ডিগ্রির উপরে উঠলে নিচের কোন ক্ষার ধাতুটা গলে যাবে, রাইট? তাহলে এই প্রশ্নের উত্তর দেখতে গেলে আমরা একবার ক্ষার ধাতুগুলোর গলনাঙ্কের চেঞ্জটা কি হচ্ছে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। তাহলে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এবং নমনীয়তা, এইগুলো আমরা কি দেখতে পাবো? কি ক্ষার ধাতুগুলি নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট, কোশ্চেনের শুরুতেই বলেছে যে ক্ষার ধাতুগুলো নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট হয় এবং তাও স্ফুটনাঙ্ক বিশিষ্টও হয়, এবং মানে নিম্ন গলনাঙ্ক নিম্ন স্ফুটনাঙ্ক। এই ধাতুগুলি অত্যন্ত নমনীয়, মানে ছুরি দিয়ে এই মেটালগুলোকে তুই কেটে দিতে পারবি। বেশ, গ্রুপের উপর থেকে নিচে নামলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ক্রমশ হ্রাস পায়, উপর থেকে নিচে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হ্রাস পাচ্ছে এবং নমনীয়তাটা বেড়ে যাচ্ছে, মানে আরো বেশি সহজে তুই ওটাকে কাট করে দিতে পারবি। এক্সপ্লেনেশনটা কি? এক্সপ্লেনেশনটা হচ্ছে ক্ষার ধাতুগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান কম কি, ইন জেনারেল যদি জানতে চায় নমনীয়তাটা বেশি। তার কারণ যোজ্যতা কক্ষে একটা মাত্র যে ইলেকট্রন, এদের স্বাভাবিক, এদের যোজ্যতা কক্ষে একটা মাত্র ইলেকট্রন বর্তমান উপস্থিতির জন্য ক্রিস্টাল ল্যাটিসে শক্তি পরমাণুগুলোকে আবদ্ধ রাখে, তার পরিমাণ অপেক্ষাকৃতভাবে কম। তাহলে ল্যাটিস এনার্জিটা কম হয়ে যাচ্ছে যোজ্যতা কক্ষে একটা ইলেকট্রন আছে বলে, তাহলে +1 চার্জ তৈরি করতে পারছে। তাই ক্রিস্টাল ল্যাটিসটা কমজোর হয়ে যাচ্ছে ওটাকে ধরে রাখার জন্য সলিড স্টেটে। এবার গ্রুপের উপর থেকে নিচে নামলে পারমাণবিক আকার কি হবে? গ্রুপের উপর থেকে নিচে পারমাণবিক আকার ক্রমশ বৃদ্ধি পায়। পারমাণবিক আকার যদি ক্রমশ বৃদ্ধি পায়, বন্ধনের ধাতব্য শক্তি অর্থাৎ সংশক্তি প্রবণ মানে কোহেসিভ এনার্জিটা ক্রমশ হ্রাস পায়, আকার বৃদ্ধি পাচ্ছে বলে। তাই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ক্রমশ হ্রাস পায় এবং নমনীয়তাটাও ক্রমশ বৃদ্ধি পায়, সহজেই ভেঙে যায়, কেটে দিতে পারবো এই ব্যাপারগুলো। প্রকৃতপক্ষে এই ধাতুগুলি অত্যন্ত নরম এবং এদেরকে ছুরি দিয়ে কেটে দেওয়া যায়। তাহলে যেটা বুঝলাম, গ্রুপের উপর থেকে নিচে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমছে এবং নমনীয়তাটা বৃদ্ধি পাচ্ছে, মানে সহজে ভেঙে যাওয়ার প্রবণতাটা বাড়ছে। তাহলে আমি যদি গ্রুপের উপর থেকে দেখি আমাদের যে গ্রুপ 1, তাহলে গ্রুপ 1 এর উপর থেকে নিচে, তাহলে যদি ফ্রান্সিয়ামকে আমরা বাদ দিই, ফ্রান্সিয়ামকে বাদ দিলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই তো। তাহলে সব থেকে নিচে কে আছে? ফ্রান্সিয়ামকে বাদ দিলে সব থেকে নিচে, গ্রুপ 1 এর সব থেকে নিচে আছে আমার সিজিয়াম। সো অ্যান্সার আমার এক্ষেত্রে কি হবে? অ্যান্সার আমার এক্ষেত্রে হবে সিজিয়াম। এবং যদি ফ্রান্সিয়াম থাকতো, যদি ওর ওই নোবেল কি বললাম আরে যেহেতু ওটা রেডিও অ্যাক্টিভ, সেহেতু ওটাকে আমরা কোশ্চেনের মধ্যে ধরছি না, এই হচ্ছে ব্যাপার। কোশ্চেন নিয়ে তো অসুবিধাও নেই। এটা হলো লিথিয়াম ম্যাগনেসিয়াম ধাতুর দুটি রাসায়নিক সদৃশ রাসায়নিক ধর্ম লেখো। সদৃশ রাসায়নিক ধর্ম বই খুলবি যেখানে লিথিয়াম আর ম্যাগনেসিয়ামের কর্ণ ধর্ম রয়েছে এবং কর্ণ ধর্মের জন্য এরা সাদৃশ্যতা দেখায়, সেই জিনিসটা তুই যদি দেখিস সেখানে অনেক কিছু বলা রয়েছে। আমি ওটার আর আলাদা করে কিছু স্ক্রিনশট তুলিনি, এইখানেই যে সম্পূর্ণ যে সমাধানটা তোর কোশ্চেন পেপারে শেষেও দেওয়া রয়েছে সেখানটাই রেখেছি আর কি। তাহলে দেখা যায় লিথিয়াম ম্যাগনেসিয়াম দুজনেই নাইট্রোজেনের সাথে যুক্ত হয়ে নাইট্রাইট তৈরি করে, উভয়ই নাইট্রেট যৌগকে উত্তপ্ত করলে NO2 এবং O2 পাওয়া যায়। তাহলে এখানে দুটো তুলে দিয়েছে, এই দুটো পড়ে নিবি, অথবা যদি এই দুটো ভালো না লাগে অন্য কিছু তুই যদি লিখতে চাস তাহলে টেক্সটে যাবি, যেখানে লিথিয়াম এবং ম্যাগনেসিয়ামের ধর্মের সাদৃশ্যতা দেখা যায়, অনেক বলা রয়েছে, অনেকগুলো রিয়াকশন ধরে বলা রয়েছে। তো 7টা-8টা জিনিস দেখানো হয়েছে যে ধর্ম একই রকম দেখা যায়, সেটা দেখে নিবি, ঠিক আছে? এবার নেক্সট কোশ্চেন যদি দেখি, এগুলো সব ইজি কোশ্চেন। কর্ণ ধর্ম আছে এদের যেহেতু, তাহলে ডায়াগোনাল রিলেশনশিপ আছে, তাহলে ডায়াগোনাল রিলেশনশিপ আছে, তাহলে কি সম্পর্ক দেখায়, কি সাদৃশ্যতা দেখায় সেটা এখান থেকে পাওয়া যাবে। বিক্রিয়া, একটি বিক্রিয়া দ্বারা Na2CO3 আর NHCO3 এর মধ্যে তফাৎ করো। তাহলে যখন Na2CO3 সলভে প্রসেস দিয়ে Na2CO3 যখন তৈরি করা হবে, তারপরেই দেখবি Na2CO3 এর রাসায়নিক ধর্মগুলো দেওয়া রয়েছে। তারপরেই NaHCO3 সোডিয়াম হাইড্রোজেন বাইকার্বনেট আর কি,
সেটা তুই যখন নিবি সেক্ষেত্রে তুই দেখতে পাবি যে কি বলে ওরও কিছু রাসায়নিক ধর্ম আছে। ওখানে গিয়ে দেখবি দুজনার তাপীয় স্থায়িত্বের একটা প্রপার্টি আছে, যেটাতে দেখা যাবে যে এখানে দেওয়া রয়েছে। তুই যদি দেখিস যে NaHCO3 কে হিট করলে Na2CO3 CO2 এবং H2O তে ভেঙে যায়, ঠিক আছে, কিন্তু Na2CO3 NaHCO3 কে হিট আপ করলে Na2CO3 তে ভেঙে যায়, কিন্তু সোডিয়াম কার্বনেটকে তুই যদি উত্তপ্ত করিস এটা বিয়োজিত হয় না। ওই প্রপার্টিগুলো দেখবি যেখানে গ্রুপ 1 এর সলভে প্রসেস দেওয়া রয়েছে, তারপরে Na2CO3 এর ফিজিক্যাল প্রপার্টি, কিছু ভৌত ধর্ম আছে, রাসায়নিক ধর্ম দিয়ে রেখেছে, সেরকমই তারপরেই NaCO3 প্রিপারেশন আছে, তার কিছু রাসায়নিক ধর্ম আছে। সেই রাসায়নিক ধর্মে দেখবি একটা তাপের হাই টেম্পারেচারেও বিয়োজিত হচ্ছে না, আর একটা হাই টেম্পারেচার দিলে বা উত্তপ্ত করলে ভেঙে যায়, ডিকম্পোজ করে যায়। এই দুটো এর মধ্যে তফাৎ। বেশ, এবার বিক্রিয়া দ্বারা হলো, এবার CaOH হোল টুইস, BaOH হোল টুইস এবং BeOH হোল টুইস কে জলে দ্রাব্যতা অনুযায়ী সাজাও। এগুলো ক্লাসে পড়ানোর সময় বারবার অ্যাজ এ ইম্পর্টেন্ট কোশ্চেন বলা হয়েছে, ঠিক আছে, অ্যাজ এ ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলোকে বলা হয়েছে। তাহলে এই দিকগুলোর দিকে যদি আমরা দেখি, এক সেকেন্ড দ্বারা, তাহলে আমরা দেখতে পাবো যে CaOH আমার ছবি নেওয়া আছে, বইয়ের টেক্সট থেকেই ছবি নেওয়া আছে, আশা করি নিয়েছি, আশা করি হ্যাঁ, এই যে জলের দ্রাব্যতা। তাহলে জলের দ্রাব্যতা ক্ষার ধাতুগুলির হাইড্রক্সাইডগুলোর তুলনায় ক্ষারীয় মৃত্তিকা ধাতুর তুলনাটা করেছে, ওটা বাদ দে, সেকেন্ড লাইন থেকে। গ্রুপের ওপর থেকে নিচে ক্ষারীয় মৃত্তিকা ধাতুর যে হাইড্রক্সাইড, গ্রুপের ওপর থেকে নিচে ক্ষারীয় মৃত্তিকা ধাতুর যে হাইড্রক্সাইডগুলো রয়েছে দ্রাব্যতা ক্রমশ বৃদ্ধি পায়। গ্রুপের ওপর থেকে নিচে কি বললাম, গ্রুপের ওপর থেকে নিচে দ্রাব্যতাটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কেন বৃদ্ধি পাচ্ছে এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে। তাহলে গ্রুপের ওপর থেকে নিচে দেখ, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম অবধি যখন গেছে, তাহলে বেরিয়াম হাইড্রক্সাইডের দ্রাব্যতাটা সব থেকে বেশি, আর বেরিলিয়ামের যে হাইড্রক্সাইডটা রয়েছে তার দ্রাব্যতাটা সব থেকে কম। কেন? গ্রুপের ওপর থেকে নিচে ক্যাটায়নের আকার বৃদ্ধি পায়। আমরা সবাই জানি গ্রুপের ওপর থেকে নিচে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটাই বাড়ে, এটা নতুন করে বলার কিছু নেই। তো রেডিয়াসটা তো বাড়বেই। যদি বৃদ্ধি পায়, হাইড্রক্সাইডগুলির ল্যাটিস এনথালপি এদের হাইড্রেশন এনথালপি অপেক্ষা অধিক দ্রুত পরিমাণে হ্রাস পেয়ে যায়। তাহলে দেখ, দুটো ফ্যাক্টরের উপর নির্ভর করে কেউ জলে দ্রবীভূত হবে কি হবে না। তার হাইড্রেশন এনথালপি যদি ওর সলিড অবস্থায় ল্যাটিস এনথালপিকে ছাড়িয়ে চলে যায় তবে গিয়ে সে দ্রবীভূত হবে। আর যদি হাইড্রেশন এনথালপিটা তার ল্যাটিস এনথালপিকে ছাড়িয়ে যেতে না পারে তাহলে সে হাইড্রেটেড অবস্থায় আসবে না। এক্ষেত্রে কি দেখা যাবে, এদের হাইড্রেশন এনথালপি অপেক্ষা ল্যাটিস এনথালপি এদের হাইড্রেশন এনথালপি অপেক্ষা দ্রুত হ্রাস পেয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ল্যাটিস এনথালপিটা হ্রাস পেয়ে যায়। গ্রুপের উপর থেকে নিচে যেই অ্যাটম ক্যাটায়নটা সাইজ বাড়ছে ওই ল্যাটিস এনথালপিটা হ্রাস পেয়ে যায়। ল্যাটিস এনথালপি যত হ্রাস পাবে হাইড্রেশন এনথালপিটা ওই ল্যাটিস এনথালপিকে পার করতে তত সুবিধা, মানে ভ্যালুতে বেড়ে যাওয়ার সুবিধা। এই কারণে হাইড্রক্সাইডগুলির দ্রাব্যতা গ্রুপের উপর থেকে নিচে ক্রমশ বৃদ্ধি পায়। মানে মধ্য কথা, ল্যাটিস এনথালপি কমছে যার ফলে হাইড্রেশন এনথালপি বাড়ছে, এই হচ্ছে কথা। তাহলে সব থেকে কম BE, সব থেকে বেশি BA। তাহলে আমরা একটু অ্যানসারগুলোর দিকে যাই। তাহলে দেখতে পাবো যে কোথায় কোথায় দ্রাব্যতা অনুসারে সাজাও। দ্রাব্যতা অনুসারে যদি সাজাই, জলের দ্রাব্যতা অনুসারে সাজালে সব থেকে বেশি, সব থেকে এখানে করা রয়েছে, তুই বুঝতেই পারছিস সব থেকে কম কার, সব থেকে কম হচ্ছে বেরিলিয়ামের যে হাইড্রক্সাইড, লিখতে দিচ্ছে না, প্রবলেম হচ্ছে। বেরিলিয়ামের যে হাইড্রক্সাইড, একটার সাথে একটা টাচ হলেই প্রবলেম হয়ে যাচ্ছে। বেরিলিয়ামের যে হাইড্রক্সাইড সেটা সব থেকে কম। তারপরে ক্যালসিয়ামের যে হাইড্রক্সাইড, আর সব থেকে বেশি কে, বেরিয়ামের যে হাইড্রক্সাইড। তারপর কে, বেরিয়ামের যে হাইড্রক্সাইড সেটা। লেখা খুব প্রবলেমেটিক এই পিডিএফটার উপরে। তাহলে বুঝতে পারছি এটা আমি এখানে আর লিখছি না, এটা মুছে দিই, কিরকম একটা দেখতে লাগছে, লিখতে অসুবিধা হয়েছে বলে। সো যেটা বললাম বুঝতে পেরেছি। তাহলে বেরিলিয়ামের হাইড্রক্সাইডটা যেটা সব থেকে কম আর বেরিয়ামেরটা সব থেকে বেশি হবে। নিচে তুই যদি দেখিস দেওয়া রয়েছে এখানে। তাহলে BE সব থেকে কম, জলের দ্রাব্যতা বৃদ্ধি আকারে লিখেছে, ঠিক আছে। তাহলে BE সব থেকে কম, তারপরে ক্যালসিয়ামে, তারপরে BA। বেশ, নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন হচ্ছে BE এর অস্বাভাবিক আচরণের কারণ কি। প্রতিটা গ্রুপের যে প্রথম এলিমেন্টটা অস্বাভাবিক কারণ আচরণ দেখায়, তার রিজনটা হচ্ছে তার সাইজটা ছোট হয়, সেই এলিমেন্টের D অরবিটাল থাকে না, এইসব কারণের জন্য। তাহলে বেরিলিয়ামের পরমাণু বা এর আয়নের আকার অত্যন্ত ক্ষুদ্র, সাইজটা ছোট হয়, তাহলে পোলারাইজেশন বেশি করতে পারে, রেডিয়াসটা ছোট বলে। Be2+ আয়নের ধ্রুবায়ন ক্ষমতা অতি উচ্চ হয়ে যায়, স্বাভাবিক, কারণ +2, এই গ্রুপে +2 রয়েছে এবং +2 তো উপরে চার্জ, তাহলে এই গ্রুপে সবাই +2ই দেখালো, বেশ ভালো কথা। নিচের রেডিয়াসটা সব থেকে কার কম, বেরিলিয়ামের, তাহলে চার্জ বাই রেডিয়াস রেশিওটা বেড়ে যাচ্ছে, পোলারাইজিং পাওয়ারটা বাড়ছে, ওই জন্য ধ্রুবায়ন ক্ষমতাটা উচ্চ।
অন্যান্য সদস্য তুলনায় এদের আয়নন এনথালপি উচ্চ, মানে ইলেকট্রনটা সহজে ছেড়ে দিতে চাইছে না, এবং তড়িৎ ধনাত্মক চরিত্র কম, মানে মেটালিক ক্যারেক্টার কম, তড়িৎ ধনাত্মক মানে তড়িৎ ধনাত্মক ক্যারেক্টার কম, এদের যোজ্যতা কক্ষে খালি ডি অরবিটাল অনুপস্থিত, রাইট? তাহলে ডি অরবিটাল নেই, আর এদের আয়নাইজেশন এনথালপি বেশি, আয়নাইজেশন এনথালপি বেশি মানে ইলেকট্রন ছাড়তে চাইছে না, ইলেকট্রন নিজের কাছে ধরে রাখতে চাইছে, ইলেকট্রন নিজের কাছে ধরে রাখা মানে ইলেকট্রোনেগেটিভিটি, তার ফলে ইলেকট্রোপজিটিভিটি চরিত্রটা কম, মানে মেটালিক ক্যারেক্টারটা কম। এটা প্রতিটা গ্রুপের প্রথম যে এলিমেন্টের অস্বাভাবিক আচরণ কেন দেখায় সেই জিনিসটা একটু পড়ে নিবি, ঠিক আছে? এখানে শুধু বেরিলিয়ামে দিয়েছে বলে শুধু বেরিলিয়ামটাই যে পড়বি তা না, প্রত্যেকটা গ্রুপে যে 4টে গ্রুপ পড়েছিস তাতে প্রথম এলিমেন্টের কেন অস্বাভাবিক আচরণ দেখায় পড়ে নিবি। 22 যদি দেখি, লিথিয়ামের নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটি সমযোজী চরিত্র সব থেকে বেশি? দেখ, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, ক্লোরিনটা তো কমন, তাহলে কমনটাকে নিয়ে আমার আলোচনা করবো না, চেঞ্জ কোথায়? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন আর কার্বন। তাহলে লেফট টু রাইটে দেখ, পিরিয়ডিক টেবিলের সেকেন্ড পিরিয়ডে লেফট টু রাইটে যাচ্ছে, তাহলে সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভিটি কার? কার্বনের। সব থেকে সাইজ ছোট কার? কার্বনের। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ছে মানে নন মেটালিক ক্যারেক্টার বাড়ছে, তাহলে সেই হিসাবে তুই যদি ভাবিস যারা নন মেটালিক ক্যারেক্টার বেশি তারা সমযোজী ক্যারেক্টার বেশি দেখাবে। এছাড়া তুই যদি ভাবিস, তুই যদি চার্জ দিয়েও ভাবিস না, বা অক্সিডেশন নাম্বার দিয়ে ভাবিস, এটা +1, অক্সিডেশন নাম্বার দিয়ে ভাবলে এটা +1, এটা +2, এটা +3 আর এটা +4, চার্জ সব থেকে বেশি, এবং সেম পিরিয়ডে লেফট টু রাইটে সাইজও কার্বনের সব থেকে কম, তাহলে চার্জ বেশি বলে 5 বাড়ছে, রেডিয়াস ছোট হচ্ছে বলে তাতেও 5 বাড়ছে, মানে আয়নাইজ বল না, পোলারাইজিং পাওয়ারটা সব থেকে বেশি, পোলারাইজিং পাওয়ার বেশি মানে এখানে সমযোজী চরিত্র সব থেকে বেশি হবে। বেশ, নিচের কোন যৌগটি সর্বাধিক সুস্থিত? কোন যৌগটা সর্বাধিক সুস্থিত হবে? LiF সব থেকে বেশি সুস্থিত হবে, তার কারণ তুই যদি লিথিয়াম কমন, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই হিসাবে দেখিস, আয়োডিনের সাইজটা সব থেকে বড়, ঠিক আছে? আয়োডিনের সাইজটা সব থেকে বড় হলে লিথিয়ামের সাথে আয়োডিনের বন্ডের যে ওভারল্যাপটা সেটা কম হবে, সব থেকে বেশি সুস্থিত দাঁড়াবে LiF। নিচের কোনটা NaOH এর সাথে বিক্রিয়া করে না? যেটা বিক্রিয়া করে না NaOH হচ্ছে বেস। যখনই অক্সাইডের এরকম কোশ্চেন দেবে তখন আমাকে দেখতে হবে ওই অক্সাইডটা আম্লিক মানে অ্যাসিডিক ক্যারেক্টার দেখাবে না বেসিক না উভধর্মী না প্রশম। তাহলে যে অক্সাইডটা বেসিক ক্যারেক্টার দেখাবে সে নিশ্চয়ই বেসের সাথে রিয়াকশন করবে না। তাহলে যে ছবিটা তুলে রেখেছি সেটা আমি দেখাই এবং সেখানে কি বলা রয়েছে দেখ, কি এবং ওই টোটাল ইনফরমেশনটা তোর কিন্তু রিটেন করতে হবে। ওয়েট, এটা তো ওই হ্যালোজেনের ওটা বললাম, হ্যালোজেনের কোশ্চেনটার জন্য। হ্যাঁ, তাহলে দেখ বেরিলিয়ামের যে অক্সাইড BeO উভধর্মী, এটি অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে রিয়াকশন করে, তাহলে NaOH এর সাথে রিয়াকশন করবে, দেখ করে দেখিয়েছে। এবং অন্যান্য মৌলের অক্সাইডগুলো ক্ষারীয় প্রকৃতির, ক্ষারীয় প্রকৃতির গ্রুপের ওপর থেকে নিচে অক্সাইডগুলি ক্ষারীয় প্রকৃতি ক্রমশ বৃদ্ধি পায়। তাহলে CaO অপশনে আছে, CaOটা কি প্রকৃতির? ক্ষারীয় প্রকৃতির। যে ক্ষার নিজে ক্ষারীয় প্রকৃতির সে নিশ্চয়ই আরেকটা ক্ষারের সাথে রিয়াকশন করতে চাইবে না, এই হচ্ছে ব্যাপার। সো NaOH এর সাথে কিন্তু CaO রিয়াকশন করবে না। আচ্ছা, জিপসাম প্লাস্টার অফ প্যারিস, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা বারবার রিপিটেশনে আসবে, আমি একবার এখানে দেখিয়ে দিচ্ছি, বাকি দেখ এখানেও দেখতে পাচ্ছি প্লাস্টার অফ প্যারিস, এবং আরো 2-3 জায়গায় প্লাস্টার অফ প্যারিসের কোশ্চেন দেখতে পাবি। সো প্লাস্টার অফ প্যারিসটা ইম্পর্টেন্ট, যেগুলো ক্লাসে পড়েছি সেগুলো ইম্পর্টেন্ট গুলোই পড়ানো হয়েছে, সো এখানে আরো বেশি ইম্পর্টেন্ট গুলো বোঝা যাবে। আচ্ছা, এটা মার্কটা করে দিই, CaO হচ্ছে, দাঁড়া কি হচ্ছে এখানে, এখানে অ্যান্সারটা হচ্ছে তোর CaO। এবারে আমার উত্তর কি, জিপসাম থেকে প্লাস্টার অফ প্যারিস উৎপাদনের শর্ত ও বিক্রিয়ার সমীকরণ লেখো। আমরা সেই সমীকরণগুলোর দিকে চলে যাই। এই কোশ্চেনগুলো পড়াতে বেশিক্ষণ লাগবে না, কারণ মোস্টলি ফ্যাক্ট বেসিস কোশ্চেন, তো খুব বেশি বোঝার কিছু নেই, বোঝার জিনিসগুলো তো বলছি। এটা তো হলো প্লাস্টার অফ প্যারিস। হ্যাঁ দেখ, জিপসাম হচ্ছে CaSO4.2H2O, এই জিনিসগুলো ভালো করে মনে রাখবি, মার্ক করে দিচ্ছি আমি আরেকবারের জন্য। তাহলে জিপসাম মানে হচ্ছে CaSO4.2H2O ইজ ইওর জিপসাম। এবার ঘূর্ণায়মান চুল্লিতে 100 থেকে 120 ডিগ্রি সেলসিয়াস কত টেম্পারেচার, খুব ইম্পর্টেন্ট, টেম্পারেচার হচ্ছে 100 থেকে 120 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আংশিক নিরোধিত করে প্লাস্টার অফ প্যারিস তৈরি করা হয়। প্লাস্টার অফ প্যারিস হচ্ছে CaSO4.H2O, 2 CaSO4.H2O, মানে প্রতিটা CaSO4 এর জন্য হাফ H2O করে পড়ছে। এটা হচ্ছে ব্যাপার, প্রস্তুত করা হয় ভালো করে। তাহলে এই রিয়াকশনটা ভালো করে মুখস্থ করতে হবে, এটা ভালো করে মুখস্থ করতে হবে। তাহলে জিপসাম মানে হচ্ছে 2H2O, প্লাস্টার অফ প্যারিস তৈরি হলে সেখানে H2O হচ্ছে একটা। এবার এটা দেখে নিলি, নেক্সট তুই যদি নিচে নামিস 15 মিনিটের মধ্যে সব থেকে কথাটা দেখবি কি লেখা আছে, প্লাস্টার অফ প্যারিস থেকে জিপসাম তৈরি হলো, কথাটা লেখা রয়েছে। এটাকে সেটিং অফ প্লাস্টার অফ প্যারিস কাকে বলে একবার পড়ে নিবি। দেন প্লাস্টার অফ প্যারিস প্রায় 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করে এটি অনাদ্র ক্যালসিয়াম সালফেটে পরিণত হয়। তোকে প্রশ্ন করতেই পারে প্লাস্টার অফ প্যারিসকে অত্যধিক উষ্ণতায় উত্তপ্ত করলে কি ঘটে, তখন উত্তর হবে এটা অনাদ্র ক্যালসিয়াম সালফেটে পরিণত হয়। একে অতি দগ্ধ প্লাস্টার মানে
ডেড বার্নড প্লাস্টার বলা হয়, এটি আর জলের সঙ্গে যুক্ত হয়ে শক্ত হয়ে জমাট বাঁধে না, যেটা প্লাস্টার অফ প্যারিস করতে পারছিল। তাই জিপসাম থেকে প্লাস্টার অফ প্যারিস প্রস্তুতির সময় আমাদের কিছু শর্ত মেনটেন করতে হয়। প্লাস্টার অফ প্যারিস তৈরির প্রস্তুতির সময় উষ্ণতা যাতে 120 ডিগ্রি এর বেশি না হয় সেদিকে লক্ষ্য রাখা হয়, উষ্ণতাটা কিন্তু 120 ডিগ্রির উপরে যেন না ওঠে, এটাই হচ্ছে শর্ত। উপরে রিয়াকশন লিখে দিলাম। জিপসামটা ভালো করে পড়তে হবে, ইম্পর্টেন্ট। চল আমরা আবার উপরের দিকে চলে যাই, আবার উপরের দিকে মানে কোশ্চেনে চলে যাই। কোথায়? হ্যাঁ, মানব দেহে Mg2+ এর আয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা, এটা নিট 2023 এ কোশ্চেনটা পড়েছিল। ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের বায়োলজিক্যাল যে প্রপার্টিগুলো, যারা নিট দিবি তাদের এই বায়োলজিক্যাল প্রপার্টিগুলো ভালো করে পড়তে হবে। এবার তোদের এই গ্রুপটা তুলে দিয়েছে বলে এখান থেকে কোশ্চেন আসার চান্স কমে গেল। এতদিন আগে পর্যন্ত যদি হতো তাহলে বলতাম অবশ্যই এখান থেকে পড়তে হবে। এটা আমি আর লাইন বাই লাইন পড়ছি না। ম্যাগনেসিয়াম ক্যালসিয়ামের জৈবিক গুরুত্ব, এখানে অনেক জৈবিক গুরুত্ব লেখা রয়েছে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের। ম্যাগনেসিয়ামের একটা জৈবিক গুরুত্ব লিখতে দিয়েছে, তাহলে এখান থেকে কিছু ম্যাগনেসিয়ামের কিছু ইম্পর্টেন্ট বা জৈবিক গুরুত্ব আর 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 ক্যালসিয়ামের কিছু জৈবিক গুরুত্ব এখান থেকে পড়ে নিতে হবে, ঠিক আছে? অনেক প্রপার্টি এখানে দেওয়া রয়েছে, পড়ে নিবি। যেখানেই ম্যাগনেসিয়াম ক্যালসিয়ামের জৈবিক গুরুত্ব বা অন্য কোনো চ্যাপ্টারেও যেখানে জৈবিক গুরুত্বের এরকম আলাদা পয়েন্ট করা থাকবে সেগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। এগুলো বায়োলজিতেও ভবিষ্যতে কাজে লাগবে, ওই মাইক্রো আর ম্যাক্রো নিউট্রিয়েন্টস এর ওই সব জায়গাতে বা ভিতরে ভিতরে এটিপি সিনথেসিস বা ওই সব জায়গাতেও আমার এই ইনফরমেশনগুলো অন্য কি বলি অন্য সাবজেক্টেও কাজে লাগবে। আচ্ছা, 20 আর 21 সালে তো একাদশ শ্রেণীর পরীক্ষা হয়নি, 19 সালে পিরিডিনের দ্রাব্য। আমরা জানি পিরিডিন হচ্ছে অর্গানিক মানে নন পোলার সলভেন্ট। অর্গানিক মানে নন পোলার, এটা একটা হচ্ছে অর্গানিক সলভেন্ট। এখানে লিখতেই প্রবলেম হচ্ছে। এটা অর্গানিক কম্পাউন্ড। অর্গানিক কম্পাউন্ড মানে কিন্তু নন পোলার মানে কোভ্যালেন্ট, ঠিক আছে? তাহলে যেসব মলিকিউলগুলো কোভ্যালেন্ট প্রকৃতির হবে মানে নন পোলার হবে, তাহলে অর্গানিক সলভেন্টে দ্রবীভূত হবে, মানে অর্গানিক সলভেন্টগুলো হচ্ছে নন পোলার। আর যারা আয়নীয় পোলার তাহলে পোলার সলভেন্টে ডিসলভ হবে। তাহলে এখানে তোকে খুঁজে দেখতে হবে এখানে সব থেকে বেশি পোলার কে, এখানে সব থেকে বেশি যে পোলার হবে সেই পিরিডিনে দ্রবীভূত হবে। তাহলে দেখ সবারই জন্য ক্লোরিন আছে আর হ্যালোজেন আছে, ওটা নিয়ে অসুবিধা নেই। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম সবাই ওই +1 বা এখানে CSI2 আছে মানে +2 যাচ্ছে। যাই হোক, লিথিয়ামের সাইজটা যেহেতু সব থেকে ছোট এবং গ্রুপ পড়ানোর ক্ষেত্রে দেখেছিলাম লিথিয়ামের যে যৌগগুলো তারা আয়নীয় প্রকৃতির হয় না, তারা সমযোজী প্রকৃতিরই হয়, কারণ লিথিয়ামের সাইজটা এতটাই ছোট হয়ে যায় বলে, তখন পোলারাইজিং পাওয়ারটা এতটাই বাড়ে। তাই LiCl এর সমযোজী ধর্মটা সব থেকে বেশি, তাই ও কিন্তু অর্গানিক সলভেন্ট বা সমযোজী সলভেন্ট যেগুলো রয়েছে, সমযোজী সলভেন্ট তো বলে না, নন পোলার সলভেন্ট বলে, মানে ওখানে সমযোজী বন্ধন আছে, তো সেখানে বেশি পরিমাণে দ্রবীভূত হবে। তাহলে অ্যান্সার কি হবে এটার অ্যান্সার হবে LiCl, ঠিক আছে? ওয়েট, এক সেকেন্ড। এবার নিচের কার্বনের যৌগগুলির মধ্যে তাপীয় স্থায়িত্ব সব থেকে কম কার? বেশ, এখানে আমি অ্যান্সারটা তো করবো। অ্যান্সারটা করার আগে Li2CO3 এই পার্টিকুলার কার্বনেটটাকে আমাদের একটু ইম্পর্টেন্ট ওয়েতে পড়তে হয়। অ্যান্সার এটাই, কিন্তু Li2CO3 এর একটা ইন্ডিভিজুয়াল কোশ্চেন হতে পারে যে এটার তাপীয় স্থায়িত্ব এত কম কেন, তাহলে তার অ্যান্সারটা আমাদের পড়তে হবে। Li2CO3 এর তাপীয় স্থায়িত্ব এত কম কেন হয় তার সেটাকে আমাদের আলাদাভাবে পড়তে হবে। ওয়েট, ছবি তুলে রেখেছি, সেটা দেখাবো। এই যে তাপের প্রভাবে Li2CO3 এর অস্বাভাবিক আচরণের ব্যাখ্যা, তাহলে এটা ইন্ডিভিজুয়াল Li2CO3 এর কোশ্চেন হতেই পারে। এবার দেখ Li+ আকারে অত্যন্ত ছোট হওয়ার ফলে কি হবে, এর পোলারাইজিং পাওয়ারটা খুব বেশি। পোলারাইজিং পাওয়ারটা মানে যে অ্যানায়নটার সাথে যুক্ত থাকবে সেই অ্যানায়নের চার্জ ক্লাউডকে নিজের দিকে টানবে, যার ফলে ওখানে সমযোজী ধর্ম তৈরি হবে, তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে। তাহলে এবার তুই যদি Li2CO3 এর কথাটা ভাবিস, কি হচ্ছে এখানে আমার লিখতে অসুবিধা হচ্ছে বলে আমি তোকে অন্য জায়গাতে দেখাই। Li2CO3 তুই যদি কথাটা ভাবিস, Li2CO3 তে কি হচ্ছে দেখ, আমরা জানি এটা CO3 তো 2- আর তার পাশে কি হচ্ছে দুটো Li2+, মানে দুটো Li আছে যাদের সিঙ্গেল প্লাস। এই সিচুয়েশন এটাকে যদি বন্ডের আকার করে আমরা দেখি, তাহলে এখানে C ডবল বন্ড ও এখানে তুই যদি Li বন্ড করেছে ধরিস আর এখানে যদি Li বন্ড করেছে ধরিস, আদতে ঘটনাটা কি হয়, আদতে ঘটনাটা এটা মাইনাস, এটা মাইনাস, এটা একটা প্লাস, এটা একটা প্লাস। এবার এই প্লাস চার্জটা এই নেগেটিভ চার্জ ক্লাউডকে নিজের দিকে টানতে শুরু করে, নিজের দিকে এতটা বেশি পরিমাণে টানে যে এখানে লিথিয়ামের সাথে এখানে একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়। তাহলে লিথিয়ামের সাথে অক্সিজেনের বন্ডটা স্ট্রং হয়, যার ফলে এই বন্ডটা উইক হয়ে পড়ে, কার্বন অক্সিজেন বন্ডটা উইক হয়ে পড়ে এবং লিথিয়ামের পজিটিভ চার্জ
অক্সিজেনের নেগেটিভ চার্জ স্ফিয়ারকে নিজের দিকে এত বেশি পরিমাণে পুল করে যে লিথিয়ামের সাথে অক্সিজেনের বন্ডটা স্ট্রং হয় আর কার্বন অক্সিজেনের বন্ডটা উইক হতে থাকে, কারণ অক্সিজেনকেও নিজের দিকে পুল করছে। এই ঘটনাটা এখানে ঘটে। তার রিজনটা কি? লিথিয়াম প্লাসের সাইজটা ছোট বলে ওর পোলারাইজিং পাওয়ারটা বেশি, তার ফলে অক্সিজেনের সাথে ও কোভ্যালেন্ট বন্ড করে ফেলছে। ঠিক আছে, এবার আমি যদি আবার বইয়ের লাইনে ব্যাক করে যাই, যেটা তোকে অ্যান্সার লিখতে হবে, কি বৃহদাকার CO3 আয়নের প্রতি তীব্র দুবায়ন ক্ষমতা প্রয়োগ করে নিকটবর্তী অক্সিজেন পরমাণুর ইলেকট্রনকে ঘনত্বকে বিকৃত করে নিজে থেকে টানে। এর ফলে কার্বন অক্সিজেন বন্ধন যেটা রয়েছে, কার্বন অক্সিজেন বন্ধন কি হয়? দুর্বল হয়। আর লিথিয়াম অক্সিজেন বন্ধন কি হয়? শক্তিশালী হয়ে পড়ে। এর ফলে Li2CO3 বিয়োজন সহজতর হয়। আবার ক্ষুদ্রাকার Li+ আয়নের যদি আমি কথা ভাবি, Li+ আয়ন O2 - আয়নের সমন্বয়ে যে Li2O তৈরি করছে, যে Li2O তৈরি করছে, তার জালক শক্তি ক্ষুদ্রাকার Li+ এবং CO3 আয়নের সমন্বয়ে গঠিত Li2CO3 এর জালক শক্তি থেকে বেশি। তার মানে এটা ডিকম্পোজ করে গেলে যে Li2O তৈরি করছে, Li2 এর জালক শক্তিটা যেটা রয়েছে সেটা Li2CO3 এর জালক শক্তি অপেক্ষা অনেক বেশি। এই কারণের জন্য Li2CO3 এর বিয়োজনটা ত্বরান্বিত হচ্ছে। দুটো কারণ, যে কম্পাউন্ডটা ফার্দার তৈরি হচ্ছে সেই কম্পাউন্ডের সেই কম্পাউন্ডটার ল্যাটিস এনার্জিটা এক্সিস্টিং যে কম্পাউন্ড মানে Li2CO3 এর ল্যাটিস এনথালপির থেকে বেশি, সেটা তো একটা রিজন। আর প্রথম রিজনটা হচ্ছে Li+ এর ক্ষুদ্র আকারের জন্য CO3 এর নেগেটিভ চার্জ ডেনসিটিকে ও নিজের দিকে টানতে শুরু করে, যার ফলে লিথিয়ামের সাথে অক্সিজেনের বন্ডটা স্ট্রং হয়, কার্বনের সাথে অক্সিজেনের বন্ডটা উইক হয়ে পড়ে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা পড়তে হবে। এবার হ্যাঁ, ক্ষারীয় মৃত্তিকা ধাতুর কোন হাইড্রোক্সাইডটি বর্ধ মিশ্রণে থাকে? ওটা ক্যালসিয়াম হবে। আমি দেখিয়ে দিই ওটা কোথায় আছে, ওটা ব্যবহারে আছে। ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের যে ব্যবহার, সেই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ব্যবহারের লাস্ট পয়েন্টটা দেখবে এখানে, যে একটি ছত্রাকনাশক ফাঞ্জিসাইড ধর্মবিশিষ্ট বর্ধ মিশ্রণ প্রস্তুতিতে ব্যবহৃত হয়। বর্ধ মিশ্রণ হলো কপার সালফেট CuSO4 আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড COH2 এর মিশ্রণ। তাহলে কোশ্চেনটা এটাই জানতে চাইছে, বর্ধ মিশ্রণে কোন ধাতুর হাইড্রোক্সাইড থাকে? তাহলে ক্যালসিয়াম। ঠিক আছে, তার অ্যান্সারটা ক্যালসিয়াম হবে। এবার তোকে এটাও কোশ্চেন করতে পারে, বর্ধ মিশ্রণ কি সেটাও জানতে চাইতে পারে। এই কি ব্যাপার, কোন ধাতু ইন দ্য সেন্স কোন ক্ষারীয় মৃত্তিকা ধাতু, নয়তো কপারটাও তুই বলি কপারটাও তো ধাতু, তো ক্ষারীয় মৃত্তিকা ধাতু মানে এটা ক্যালসিয়াম হবে। বেশ, নেক্সট এদিকে কোশ্চেনগুলো চলে আসি। ক্ষার ধাতুগুলোর মধ্যে লিথিয়াম এবং সোডিয়াম ছাড়া অন্যান্য মৌলগুলি সুপার অক্সাইড গঠন করতে পারে না কেন? এটা ক্লাসে পড়ানোর সময় বলেছিলাম। আমি দেখিয়ে দিচ্ছি কোথায় আছে। আমি ছবি তুলে রেখেছি এখানে। তাহলে তুই যখন এই গ্রুপের অক্সিজেনের সাথে বিক্রিয়া দেখবি, সেখানে অক্সিজেনের সাথে বিক্রিয়াতে লেখা রয়েছে লিথিয়াম মূলত অক্সাইড বা মোনো অক্সাইড তৈরি করে। লিথিয়াম মূলত কি করে? লিথিয়াম মূলত অক্সাইড এবং মোনো অক্সাইড Li2O গঠন করে। সোডিয়াম মূলত পারঅক্সাইড গঠন করে এবং অপর ধাতুগুলো মূলত সুপার অক্সাইড গঠন করে। এই হচ্ছে কোশ্চেন, এই হচ্ছে ব্যাপার। এবার কোশ্চেনটা কি ছিল? তার আমি কোশ্চেনটা বইয়ে দেখি, নাই তো আবার আমাকে শুরুতে যেতে হবে। হ্যাঁ, নাই তো আমাকে আবার শুরুতে যেতে হবে। আমি কোশ্চেনটা এখান থেকে বই থেকেই দেখি। তাহলে ক্ষার ধাতুগুলির মধ্যে লিথিয়াম ও সোডিয়াম ছাড়া অন্যান্য মৌলগুলি সুপার অক্সাইড কেন গঠন করে? তাহলে লিথিয়াম মোনো অক্সাইড তৈরি করছে, তোর মোনো অক্সাইড, সোডিয়াম মূলত পারঅক্সাইড তৈরি করে, বাকিরা সুপার অক্সাইড তৈরি করে। কেন করছে এই জিনিসটা তোকে দেখতে হবে। বেশ, কেন বিভিন্ন ধাতুগুলোর এই অক্সাইডের ব্যাখ্যা তৈরি করা, তুই যে বিষয়টা আছে এই জায়গাটা পড়বি। এই যেটা আমি ক্লাসে বলেছিলাম, ক্লাসে যখন এই গ্রুপটার কথা আলোচনা হয়েছিল তখন এই কথাটা আলোচনা করা হয়েছিল, কেন এটা গঠন করে। এখান থেকে এতটা পর্যন্ত পুরো বিষয়টা এক্সপ্লেন করা রয়েছে। একবার ওই ক্লাসটা দেখবি। আমি এখানে জাস্ট একবার বলে দিই কি হচ্ছে। ক্ষুদ্রাকার ক্যাটায়ন একটি ক্ষুদ্রাকার অ্যানায়নকে, আর একটা বৃহদাকার ক্যাটায়ন একটি বৃহদাকার অ্যানায়নকে স্থায়িত্ব দেবে, স্বাভাবিক। যে ছোট সাইজের অরবিটাল ওভারল্যাপের জন্য যেটা ক্ষুদ্রাকার ক্যাটায়ন সেটা একটা ক্ষুদ্রাকার অ্যানায়নকে, আর যেটা বৃহদাকার ক্যাটায়ন সেটা বৃহদাকার অ্যানায়নকে স্থায়িত্ব দেয়, স্বাভাবিক। বৃহদাকারকে স্থায়িত্ব দেবে। এর ফলে একটি স্থিতিশীল কেলাস জালক গঠিত হয়। এটা হচ্ছে ব্যাপার। সাইজে মিসম্যাচ হলে ক্রিস্টাল ল্যাটিসটা স্টেবিলিটি পায় না। তাহলে ঠিক কম্পারেবল সাইজ হলে ক্রিস্টাল ল্যাটিসটা স্টেবিলিটি পাবে। প্রকৃতপক্ষে ক্যাটায়ন ও অ্যানায়নের আকার একই রকম হলে কোঅর্ডিনেশন সংখ্যা উচ্চ হয় এবং ল্যাটিস শক্তি বেশি হয়। ঠিক আছে, ভালো কথা। এবার একটি দুর্বল ধনাত্মক তড়িৎ ক্ষেত্র বিশিষ্ট ক্যাটায়ন একটি দুর্বল ঋণাত্মক তড়িৎ ক্ষেত্র বিশিষ্ট অ্যানায়নকে স্থায়িত্ব দেবে। এবার লিথিয়ামে পজিটিভ চার্জ, তড়িৎ ক্ষেত্রটা কম, তো লিথিয়াম প্লাস আয়ন, অক্সাইড আয়ন O2-, উভয়েরই আকারে ছোট, উভয়েরই আধান ঘনত্ব বেশি, সুতরাং এরা পরস্পর যুক্ত হয়ে অতি স্থিতিশীল Li2 এর কেলাস গঠন করবে। খুব সিম্পল হিসাব। তাহলে লিথিয়াম কেন মোনো অক্সাইড তৈরি করে তার হিসাব পেলি। এবার পারঅক্সাইড আয়ন O2-, সুপার অক্সাইড O2-, এই সিচুয়েশনে তুই যদি দেখিস অপেক্ষা আকারে বড়,
হওয়া সত্ত্বেও সোডিয়াম পারক্সাইড গঠন করে কিন্তু পটাশিয়াম সুপার অক্সাইড গঠন করে। কারণ কি? আকারে বড় এবং অপেক্ষাকৃত দুর্বল ধনাত্মক তড়িৎ ক্ষেত্র বিশিষ্ট সোডিয়াম প্লাস আয়ন আকারে বড় এবং অপেক্ষাকৃত দুর্বল ঋণাত্মক তড়িৎ ক্ষেত্র বিশিষ্ট O2 আয়নকে স্থিতিশীল করে, তাই Na2O2 গঠিত হয়। তাহলে কেন সোডিয়াম কেন পারক্সাইড তৈরি করে তার হিসাব দেখলাম, লিথিয়াম কেন অক্সাইড তৈরি করে মানে মনো অক্সাইড তৈরি করে সেটা দেখলাম। এবার বাকিটা কেন সুপার অক্সাইড তৈরি করে দেখি। আকারে বড় এবং অতি দুর্বল ধনাত্মক তড়িৎ ক্ষেত্র বিশিষ্ট পটাশিয়াম প্লাস আয়ন আকারে কিছুটা ছোট এবং অতি দুর্বল ঋণাত্মক তড়িৎ ক্ষেত্র বিশিষ্ট O2 আয়নকে স্থিতিশীলতা লাভ করে, তাই KO2 গঠিত হয়। এই হচ্ছে ব্যাপার। O2 এবং O2 আয়ন দুটির মধ্যে আকারের পার্থক্য খুব বেশি হয় না বলে সোডিয়াম প্লাস এবং পটাশিয়াম প্লাসের সঙ্গে যৌগ গঠনের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের ক্ষমতাটাই প্রাধান্য লাভ করছে। যাই হোক, এই দূর পর্যন্ত রিজন। কেন লিথিয়াম মোনোঅক্সাইড মানে অক্সাইড ওটাল Li2O, সোডিয়াম পারক্সাইড আর পটাশিয়াম বা তার পরের গুলো সুপার অক্সাইড তৈরি করে, তার অ্যান্সারটা এখানে ক্লাসে পড়ানোর সময় বলেছিলাম, সেখানেও দেখে নিবি, স্টার দিয়েছিলাম তখন পড়ানোর সময়। এবার নিচে প্রদত্ত তরলগুলির মধ্যে সোডিয়াম, ওইটা ক্লাসে কেরোসিনের মধ্যে রাখা হয়, এটা তো কমন, ক্লাসে পড়ানোর সময় বারবারই বলেছি, বই খুলবি শুরুতেই দেখতে পাবি, এটার অ্যান্সার হবে তোর কেরোসিনের মধ্যে দ্রবীভূত হয়। হ্যাঁ, কেরোসিন তেল। সলভের পদ্ধতিতে সোডিয়াম কার্বনের প্রস্তুতি সমিত সমীকরণ। আমি আর সমিত সমীকরণটা বা প্রসেস এক্সপ্লেন করবো না, ক্লাসে ওটা এক্সপ্লেন করতে অনেক সময় গেছে, আমি ছবি তুলে রেখেছি, কোন জায়গাটা লিখতে হবে আমি শুধু সেটা দেখিয়ে দিচ্ছি, কোন জায়গাটা লিখতে হবে আমি শুধু সেটা দেখিয়ে দিচ্ছি। সলভের প্রসেস, হ্যাঁ সলভের প্রসেসটা বার করবি, সলভের প্রসেসটা পড়বি, সলভের প্রসেস পড়ার পরে যে নীতি লেখা রয়েছে এই নীতিটা লিখে তোকে এই সমীকরণগুলো লিখতে বলেছে, সমীকরণ লিখে পড়ে এত দূর পর্যন্ত লিখবি। তাহলে নীতিটা লিখবি, বিক্রিয়া বা রিয়াকশনটা কিভাবে করা হচ্ছে তার এক্সপেরিমেন্টাল যে সেটআপটা দেওয়া রয়েছে, সেটআপের এক্সপ্লেনেশন আছে, ওইটা লাগবে না, তার উপরে যে নীতিটা লেখা রয়েছে নীতিটা পড়বি, এটা রিয়াকশনগুলো লিখবি। এটা আমি বলে দিলাম অ্যান্সারটা, আমি ভিতরটা আর আমি আলাদা করে পড়ছি না, তার কারণ টাইম লাগবে, অলরেডি আমি এগুলো বলেছি, আমি জাস্ট তোকে দেখিয়ে দিচ্ছি, এখানে তো আলাদা করে বোঝানোর কিছু নেই, এটার সাথে এটা যোগ করা হয়, এই রিয়াকশন হয়, তারপরে এইভাবে তৈরি করছি। NH3 CO2 H2 একটা মিশ্রণ থাকে, সেখান থেকে NH4 HCO3 তৈরি হচ্ছে, সেটা NaCl এর সাথে মানে ব্রাইনের সাথে রিয়াকশন করে NaHCO3 তৈরি করে, এই NaHCO3টা ডিকম্পোজ হয়ে Na2CO3 CO2 আর H2 তৈরি করে, যেটা NaHCO3 ডিকম্পোজিশন আগেও পড়ানো হলো, সেখান থেকে আমরা Na2CO3 পাচ্ছি। দিস ইজ ইওর সলভের প্রসেস। তো মাঝখানে কি করা হয় সেটা লেখা রয়েছে, আর রিয়াকশনগুলো যেন একদম ঠিক করে লিখবি। বেশ, নেক্সট রিয়াকশনগুলোর দিকে যাই। হ্যাঁ, নিম্নলিখিত মৌলগুলির বিজারণ ক্ষমতার ক্রম লেখো। নিম্নলিখিত মৌলগুলির বিজারণ ক্ষমতার ক্রম, বিজারণ ক্ষমতা মানে অন্য কাউকে বিজারিত করবে, নিজে তাহলে সে কি হবে, জারিত হবে। তাহলে বিজারণ ক্ষমতা, তাহলে যার নিজের জারিত হওয়ার ইচ্ছা যত বেশি তার বিজারণ ক্ষমতা তত বেশি হবে। জারণ মানে ইলেকট্রন লস অফ ইলেকট্রন। তাহলে এইটা গ্রুপ 1 এর এলিমেন্টগুলোর ক্ষেত্রে আমরা যদি উপর থেকে নিচে যাই তাহলে অ্যাটমিক সাইজ বাড়ে, অ্যাটমিক সাইজ যেই বাড়বে তাহলে নিউক্লিয়াস থেকে আউটার মোস্ট অরবিটে যে ইলেকট্রন তার ডিস্টেন্স বাড়বে, তাহলে ওই ইলেকট্রনটা সহজেই নিউক্লিয়াসের আকর্ষণ বলের বাইরে বেরিয়ে যাবে, রাইট, নিউক্লিয়াসের আকর্ষণ বলের বাইরে বেরিয়ে যাবে। যদি নিউক্লিয়াসের আকর্ষণ বলের বাইরে সহজে বেরিয়ে যায় তাহলে তার কি জারিত হওয়ার ক্ষমতাটা বা প্রবণতাটা বেশি, তাহলে সে স্ট্রঙ্গার বিজারক দ্রব্য হিসেবে ব্যবহৃত হবে। ক্রমটা লিখতে বলেছে, ক্রমটা উল্টো দিকে যাবে, ঠিক আছে। সব থেকে বেশি বিজারণ ক্ষমতাকে দেখাবে CS RB KNa Li। কেন? বইয়ের আমি যদি তুই ভিতরে যাস জারণ বিজারণ ক্ষমতা গ্রুপ 1 এ তুই যদি জারণ বিজারণ ক্ষমতার দিকে পড়িস যাস তাহলেই দেখতে পাবে, এগিয়ে যাই জারণ বিজারণ ক্ষমতার দিকটায়, এটা তো কর্ণ সম্পর্ক, এই যে বিজারণ ক্ষমতা, এটা দেখ মুক্ত অবস্থায় CS সবচেয়ে বেশি শক্তিশালী বিজারক এবং লিথিয়াম সবচেয়ে দুর্বল বিজারক, তাহলে সিজিয়াম রুবিডিয়াম এভাবে উল্টো দিকটা, ঠিক আছে। তাহলে উল্টো দিকটা মানে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম, তাহলে সিজিয়াম রুবিডিয়াম তো পটাশিয়াম সোডিয়াম না লিথিয়াম, এইভাবে উল্টো দিকটা হবে, তাহলে সিজিয়াম সবথেকে শক্তিশালী লিথিয়াম সবথেকে দুর্বল, ওইভাবে লিখে দিবি, ঠিক আছে। কেন আমি এক্সপ্লেন করলাম। আর ই সেল দিয়ে যে এক্সপ্লেনেশনটা হচ্ছে ওটা আমরা যতক্ষণ না পরের বছর ইলেকট্রোকেমিস্ট্রি পড়ছি ততক্ষণ পর্যন্ত ওটা বলা যাচ্ছে না, ভালো করে বুঝতে পারবি না। ও এটা মিস গেছে না, নিচের কোন মৌলগুলি কোন মৌলটা ম্যাগনেসিয়ামের সাথে ডায়াগোনাল রিলেশনশিপ দেখায়, ম্যাগনেসিয়ামের সাথে যে ডায়াগোনাল রিলেশনশিপ দেখাবে সেটা পিরিয়ডিক টেবিলে আমরা পড়ে এসেছি, এছাড়া এখানেও ছিল লিথিয়ামের সাথে দেখায়। তবে আমি টোটাল পিকচারটা যদি দেখাই মনে রাখবি, ডায়াগোনাল রিলেশনশিপ এটা লিখেছি দেখানো আছে, লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়াম, তাহলে ম্যাগনেসিয়াম কার সাথে দেখায়, লিথিয়ামের সাথে। বেরিলিয়াম অ্যালুমিনিয়ামের সাথে অ্যালুমিনিয়াম তাহলে কার সাথে দেখাবে, বেরিলিয়ামের সাথে। বোরন সিলিকনের সাথে দেখায়, তাহলে সিলিকন কার সাথে দেখায়, বোরনের সাথে। উল্টো দিক থেকে কোশ্চেন করলে জানে অ্যান্সারটা দিতে পারিস। এবার কোশ্চেন
এটা তো বললাম, এটা বিজারণ ক্ষমতাটাও বলা হলো। বিজারণ ক্ষমতা বললাম। সমযোজী চরিত্রের ক্রম লিখতে বলেছে। সমযোজী চরিত্রের ক্রম কি হবে? সমযোজী সবকটা লিথিয়ামের দিয়েছে, তাই না? তাহলে সবাই লিথিয়ামের সাথে যদি হয়, তাহলে এই ক্ষেত্রে লিথিয়াম প্লাসটাকে নিয়ে আমরা ভাববো না, আমরা ভাববো আয়ন, মানে 20 কোশ্চেনটা বাদ গেছিল, ডায়াগোনাল রিলেশনশিপ বাদ গেছিল, তারপরে 21 চলে গেছিলাম, এই মাঝে দুটো কোশ্চেন বাদ পড়ে গেছিল। ডায়াগোনাল রিলেশনশিপটা বললাম। এবার এলআই আই এর আমি যদি কথাটা বলি, তাহলে এলআই আই বা বাকি অপশনগুলো তুই দেখ, এফ মাইনাস, সিএল মাইনাস, বিআর মাইনাস, আই মাইনাস, রাইট? তাহলে আই মাইনাসের সাইজ সব থেকে বড়, তাহলে আই মাইনাসের চার্জ ক্লাউডকে ডিফর্ম করা, আই মাইনাসের চার্জ ক্লাউডকে ডিফর্ম করা কি আমার কার ক্ষেত্রে সুবিধা? আই মাইনাসের চার্জ ক্লাউডকে ডিফর্ম করা লিথিয়াম প্লাসের জন্য সব থেকে বেশি সুবিধাজনক, কারণ ওটা সাইজ সব থেকে বড়। তাহলে ওটা ডিফর্ম করে ওখানে সমযোজী ধর্ম সব থেকে বেশি তৈরি করবে। তাহলে এলআই আই, এলআই বিআর, এলআই সিএল, এলআই এফ, এই হচ্ছে হায়ার টু লোয়ার ক্রমে আমি সাজালাম, ঠিক আছে? তাহলে কিভাবে লিখবি হায়ার টু লোয়ার ক্রমে? দেখি এখানে 20 এর অ্যান্সার। হ্যাঁ, এলআই আই, তাহলে হায়ার টু লোয়ার ক্রমে এভাবে সাজাবে, ঠিক আছে? বিজারণ ক্ষমতাটা দেখিয়ে দিয়েছি। এবার তোর এলআই NO3 এর ডিকম্পোজটা লিখতে দিয়েছে। এলআই NO3 কে তীব্রভাবে উত্তপ্ত করলে কি ঘটে সমীকরণ সহ লেখো। তাহলে এলআই NO3 কে আমি যদি উত্তপ্ত করি কি ঘটে আমরা দেখি। ছবি তোলা আছে, আমি বইয়ের টেক্সটের ছবি তুলে রেখেছি যেন বইয়ে কোথায় আছে বুঝতে পারিস, এবং সমস্ত জিনিস যে বইয়ে দেওয়া আছে সেটাও যেন বুঝবি, এবং এগুলো ক্লাসে সমস্ত করা। তাহলে নাইট্রেট লবণ সাধারণত যে কোনো মেটালের NO3 কে ডিকম্পোজ করলে MnO2 আর O2 তৈরি হবে। তাহলে এলআই NO3 কে ডিকম্পোজ করলে Li2O 4NO2 O2, এখানে একটা বাদামি রঙের গ্যাস তৈরি হয়। এটা পড়তে হলো, ভালো করে পড়বি কি হয় হিট আপ করলে, টোটাল নাইট্রেট লবণের টোটাল জিনিসটা পড়বি। বেশ, যেমন এখানে কি লিখেছে দেখ, কেন এলআই NO3 টা দিয়েছে, এলআই NO3 টা কেন বাকিদের থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এলআই NO3 ছাড়া বাকি নাইট্রেট লবণগুলি তাপের প্রভাবে বিয়োজিত হয়, নাইট্রেট লবণে পরিণত হয় এবং অক্সিজেন নির্গত হয়। এটা কিন্তু এলআই NO3 এর ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে না। এলআই NO3 এর ক্ষেত্রে এক্ষেত্রে NO2 তৈরি হয়, Li2O তৈরি হয়, ঠিক আছে? তার রিজনটা এই ক্রিস্টাল ল্যাটিসের স্টেবিলিটি মাঝখানে বলা রয়েছে, একবার পড়ে নিবি। এটা এলআই NO3 এর স্পেশাল কেস। এই স্পেশাল কেসগুলোকে ধরে ধরেই কোশ্চেন করবে। বাকিরা এক ধরনের ট্রেন্ড দেখায়, আরেকজন সেটার থেকে আলাদা দেখাচ্ছে। তাই সেটার থেকে আলাদা কি দেখাচ্ছে, ওই প্রপার্টিগুলো কিন্তু গ্রুপ বা ইনঅর্গানিক কেমিস্ট্রি পড়ার সময় ইম্পর্টেন্ট। এক্সেপশনগুলো ইনঅর্গানিক কেমিস্ট্রি পড়ার সময় বেশি ইম্পর্টেন্ট। বেশ, কোন দুটি ক্ষারীয় মৃত্তিকা ধাতুকে শিক্ষা পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায় না? কোন দুটিকে করা যায় না? আবার দেখ প্লাস্টার অফ প্যারিসের বিক্রিয়া সহ লিখতে দিয়েছে। তাহলে প্লাস্টার অফ প্যারিস তো আগেই বলে দিয়েছি, শিক্ষা পরীক্ষা দ্বারা কোনটাকে শনাক্ত করা যায় না। কেন যায় না? তার রিজনটা হচ্ছে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের আমি যদি কথা বলি, বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের ভ্যালেন্স ইলেকট্রনগুলোকে এত শক্তভাবে তারা ধরে রাখে যে বানসেন বার্নারের প্রেজেন্সে ওই ভ্যালেন্স সেলের ইলেকট্রনগুলো এনার্জি পেয়ে লোয়ার এনার্জি অরবিট থেকে হায়ার এনার্জি অরবিটে জাম্প করতে পারে না। তো লোয়ার এনার্জি অরবিট থেকে হায়ার এনার্জি অরবিটে যদি ওরা জাম্প করে না যেতে পারে, তাহলে ওখানে কালার প্রপার্টিও শো করবে না। তাহলে আমি যেখানে ফ্লেম টেস্ট বুঝিয়েছিলাম, সেই ফ্লেম টেস্টটা পড়বি ক্লাসে, তাহলেই বুঝতে পারবি কেন ইলেকট্রন জাম্পের সাথে কিভাবে কালার দেখে। আবার সেই অ্যাটমিক স্ট্রাকচারেরই কনসেপ্ট, লোয়ার টু হায়ার এনার্জি অরবিটালে জাম্প করবে, সেখান থেকে যখন ব্যাক করে আসবে এনার্জি এমিট করে, সেটাই ভিজিবল রেঞ্জে হলে কালার দেখতে পাবি। তাহলে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের যোজ্যতাকক ইলেকট্রনগুলো কেন্দ্রক দ্বারা তীব্রভাবে আকর্ষিত থাকে বলে এদের ইলেকট্রন উত্তেজিত হওয়ার জন্য অনেক শক্তির প্রয়োজন, যেটা বানসেন বার্নার থেকে আমরা সেই এনার্জিটা পাই না যে বেরিলিয়াম বা ম্যাগনেসিয়ামের ভ্যালেন্স সেল থেকে ইলেকট্রনটা হায়ার এনার্জি অরবিটালে জাম্প করে যাবে। সো সে কারণের জন্য বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম কিন্তু আমার শিক্ষা পরীক্ষায় সাড়া দেয় না। নেক্সট কোশ্চেনটা তোকে দেখতে হবে, এটা আমি পড়িয়ে দিই, কোশ্চেনটা দেখতে পাবি। কোশ্চেনটা আমি একবার মুখে বলে নিই, আবার অতটা উপরে যেতে হবে। কোশ্চেনটা হচ্ছে যে নিচের কোন ক্ষারীয় মৃত্তিকা ধাতুর সালফেট জলে সবচেয়ে বেশি দ্রাব্য, ঠিক আছে? এটা পড়তে হবে, জলের দ্রাব্যতাটা। যে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি, এটা দেখ, এদের জলের দ্রব্যতা গ্রুপের ওপর থেকে নিচে ক্রমশ হ্রাস পায়। কি দিয়েছে? এদের জলের দ্রাব্যতা গ্রুপের ওপর থেকে নিচে ক্রমশ হ্রাস পায়। ওপর থেকে নিচে এদের যে সালফেট গুলো রয়েছে তাদের দ্রাব্যতাটা ক্রমশ হ্রাস পায়। যেমন BeSO4 MgSO4 জলে অধিক দ্রাব্য, CaSO4 জলে স্বল্প দ্রাব্য, এবং SrSO4 বা BeSO4 জলে প্রায় অদ্রাব্য। এর রিজনটা কি? এর রিজনটা হচ্ছে ক্যাটায়নের আকার বাড়ছে ক্রমশ। দেখ Be2+, Mg2+, তার থেকে Ca2+ এর আকার বড়, Sr2+, Ba2+ এর আকার আরো বড়। তাহলে ক্যাটায়নের আকার যত বৃদ্ধি পায় তত হাইড্রেশন এনথালপিটা হ্রাস পায়, ছোট হয়ে যায়। এটা পড়েছি চার্জ বাই রেডিয়াস রেশিও, যে লিথিয়ামের হাইড্রেটেড রেডিয়াসটা কেন সব থেকে বেশি হয়, লিথিয়াম মানে লিথিয়াম প্লাসের হাইড্রেটেড রেডিয়াসটা, ওই ব্র্যাকেটে অ্যাকুয়াস, কেন হাইড্রেটেড রেডিয়াসটা সব থেকে বেশি হয়ে যায়, সেরকমই আকার বৃদ্ধি পেলে হাইড্রেশন এনথালপিটা ক্রমশ হ্রাস পায়। কিন্তু ল্যাটিস এনথালপি প্রায় অপরিবর্তিত থাকে, কারণ সালফেট আয়নের ক্যাটায়ন অপেক্ষা আকারে বড় বলে ক্যাটায়নের আকার বৃদ্ধির ফলে ল্যাটিস এনথালপির উপর প্রভাব ফেলে না। মানে বেরিলিয়াম 2+ থেকে Ba2+ এর যে সাইজ ইনক্রিজ হচ্ছে, সেই সাইজ ইনক্রিজটা SA4 আয়নটা এতটাই বড়, ওই ক্যাটায়নগুলো সাইজ ইনক্রিজটা ল্যাটিস এনথালপির উপর অত বেশি প্রভাব ফেলতে পারছে না। তাহলে আমরা কি দিয়ে ভাববো? হাইড্রেশন এনথালপি দিয়ে ভাববো।
যে Ba2+ এর সাইজটা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হাইড্রেশন এনথালপি ক্রমশ হ্রাস পায়, কিন্তু ল্যাটিস এনথালপি প্রায় অপরিবর্তিত থাকছে। তাহলে হাইড্রেশন এনথালপি যদি কমে, সেটা যদি ল্যাটিস এনথালপিকে ছাপিয়ে বেরোতে না পারে, বা ছাপিয়ে ইন দ্য সেন্স তার থেকে যদি বেশি না হয়, তাহলে ক্রিস্টাল স্ট্রাকচারটা ব্রেকডাউন করবে না, হাইড্রেটেডও হবে না। তো ল্যাটিস এনথালপি, হাইড্রেশন এনথালপিটা কম হওয়ার ফলে এবং ল্যাটিস এনথালপিটার খুব বেশি চেঞ্জ হচ্ছে না, তাই সালফেট আয়নগুলি জলের দ্রব্যতা গ্রুপের ওপর থেকে নিচে ক্রমশ হ্রাস পায়। তাহলে BaSO4 সব থেকে কম, BeSO4 সব থেকে বেশি। এবার আমি যদি অপশনগুলোর দিকে চলে যাই, এবার আমি যদি অপশনগুলোর দিকে একদম শুরুতে অপশনগুলোর দিকে চলে যাই, তাহলে আমরা দেখতে পাবো, যাই কোশ্চেনটার দিকে যাই। এটাই ছিলাম যে নিচের কোন ক্ষারীয় মধ্যে সালফেটের সব থেকে বেশি দ্রব্য, সব থেকে বেশি দ্রব্য কি হবে? Ba হবে না, Mg আছে, Ca আছে, আমরা একটু আগে দেখলাম, তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? MgSO4 হবে। যদি BeSO4 থাকতো তাহলে আমার এখানে অ্যান্সার BeSO4 হতো। সবচেয়ে বেশি দ্রব্য বলেছে এটা, সবচেয়ে কম দ্রব্য হলে BeSO4 হতো। শিখা পরীক্ষার বর্ণ ধারণ করার কারণ কি? কম আয়নি ভবন। আয়নি ভবন এনার্জিটা যদি কম হয়, তাহলে লোয়ার এনার্জি টু হায়ার এনার্জিতে সহজে জাম্প করবে, বেশি হলে জাম্প করবে না, যেটা বলছিলাম। BaSO4 জলে কেন অদ্রব্য? এক্ষুনি বলা হলো, কিছু বলার নেই। লিথিয়াম, বেশিরভাগ লিথিয়াম শোধক অবস্থায় থাকে কেন? এটা বইয়ে আছে, বইয়ে দেখাচ্ছি। কোন ক্ষারীয়, এটা বলেনি, কোন ক্ষারীয় মৃত্তিকা ধাতুর হাইড্রোক্সাইডটা উভধর্মী? বেরিলিয়ামের একটু আগেই দেখলাম, তাই না? বেরিলিয়ামের একটু আগেই দেখলাম যেটা উভধর্মী হয়, ওই যখন CaO ক্ষারীয় বলে NaOH সাথে রিয়াকশন করবে না, ওটা বলার সময় বলেছিলাম। হাইড্রোলিথ হচ্ছে CaH2। ক্যালসিয়াম কার্বাইড জলে যোগ করলে কি ঘটে, সেটা সমীকরণ সহ লেখো। দাঁড়া, এটা আমি এখান থেকে পড়িয়ে দিচ্ছি, ওটার আমি ছবি তুলিনি, এখানে যে অ্যান্সারটা লেখা রয়েছে সেখান থেকে বলে দিচ্ছি, দাঁড়া। তাহলে রিঅ্যাকশনে দেখ, CaC2 ক্যালসিয়াম কার্বাইড জলের সাথে রিঅ্যাকশন করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর অ্যাসিটিলিন C2H2 তৈরি করে একটা গ্যাস আকারে তৈরি হয়, এটা পড়ে নিলে ঠিক আছে। বাকি কোনটা উভধর্মী? বেরিলিয়ামের BeOH, এটা উভধর্মী, আজ ক্লাসের শুরুতেই তখনই বলা হলো। আর 28 বললাম, বলে দেবো লিথিয়াম কেন শোধক অবস্থায় থাকে। তাহলে 28 কোশ্চেনের অ্যান্সার করার জন্য আমরা এগোই। 28 কোশ্চেন, কোশ্চেন শেষ করে ফেললাম তো। 28 এই যে আয়নের হাইড্রেশন এন্ড তাপদায়ী, হাইড্রেশন যেটা হচ্ছে তাপদায়ী প্রক্রিয়া, হাইড্রেশন এনথালপি ডেফিনেশন দিয়েছে। বাট হাইড্রেশন এনথালপি আয়নের চার্জ বাই রেডিয়াস রেশিওর উপর নির্ভর করে, রাইট? গ্রুপের উপর থেকে নিচে ক্ষার ধাতুগুলো ব্যাসার্ধ বৃদ্ধি পায়, সুতরাং হাইড্রেশন এনথালপি ক্রমশ হ্রাস পায়। সাইজ বাড়লে হাইড্রেশন এনথালপি কমছে। লিথিয়াম প্লাস আয়নের হাইড্রেশন মাত্রা অত্যন্ত বেশি, কারণ সাইজ সব থেকে ছোট, তাই লিথিয়াম লবণগুলি সাধারণ অবস্থায় হাইড্রেটেড অবস্থায় থাকে, ওটাকে বাংলাতে শোধক বলে, ঠিক আছে? হাইড্রেট অবস্থায় থাকে, বাংলাতে ওটাকে শোধক বলে। যেমন শোধক ওয়ার্ডটা আর কি বাংলায়, যেমন LiCl.2H2O, LiClO4.3H2O মধ্যে কথা জল গ্রহণ করে ও বসে থাকে। তার রিজনটা হচ্ছে এটাই, যেহেতু ওর হাইড্রেশন এনথালপির ভ্যালুটার জন্য, তাহলে হাইড্রেশন এনথালপির মাত্রাটা অত্যন্ত বেশি, সেই কারণে হয়ে গেল এটা আনসার। তাহলে ওই পেজটা আমাদের টোটালটা কমপ্লিট হয়ে গেল। এবার তার পরের পেজে আর কিছু কোশ্চেন বাকি রয়েছে, সেটা করলে হয়, এটা ধরে উপরে তুলে দিলেই তো হয়। তাহলে এত দূর পর্যন্ত হলো, 2016 অবধি হলো। লাস্ট আমাদের যে ইয়ারটা পড়ে রয়েছে সেটা হচ্ছে 2015। 2015 যদি দেখি, নিম্নলিখিত কোন ক্লোরাইডটি জৈব দ্রাবকে দ্রবীভূত হবে? জৈব, আবার দেখ একই কোশ্চেন, ওই পিরিডিনে দ্রবীভূত হওয়ার মতনই কোশ্চেন। তাহলে এখানে যার কোভ্যালেন্ট ক্যারেক্টারটা সব থেকে বেশি হবে, যার কোভ্যালেন্ট ক্যারেক্টার সব থেকে বেশি হবে সে কি হবে? জলে দ্রবীভূত হবে। এই হচ্ছে পাতি হিসাব, কোভ্যালেন্ট ক্যারেক্টার যার সব থেকে বেশি হবে। তাহলে দেখ কার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে? CaCl2 আছে, NaCl আছে, MgCl2 আছে, BeCl2 আছে। তাহলে যার কোভ্যালেন্ট ক্যারেক্টার সব থেকে বেশি সে জলে জৈব দ্রাবকে দ্রবীভূত হবে। তাহলে এখানে কোভ্যালেন্ট ক্যারেক্টার কার বেশি? সবকটা ক্লোরিন আছে, ক্লোরিন নিয়ে ভাবলে হবে না। Ca2+, Mg2+, Na+ আর Be2+ রয়েছে। তাহলে দেখ কোনটা অ্যান্সার হবে, যেটা অ্যান্সার বলবি সেটাই। তাহলে ভালো করে ভেবে দেখি কিরকম করে রয়েছে। আমি যদি পিরিয়ডিক টেবিলটার দিকে তাকাই, তার পিরিয়ডিক টেবিলটা তাকালে আমার কোশ্চেনটা তো এখানে খোলা রয়েছে, কোশ্চেনটা দ্বারা বলি। CaCl2 রয়েছে, তাহলে ক্যালসিয়াম আমি যদি পিরিয়ডিক টেবিল অনুযায়ী লিখি তাহলে কোথায় থাকবে? ক্যালসিয়াম লিখলাম, ম্যাগনেসিয়ামের নিচে ক্যালসিয়াম, এর উপরে রয়েছে বেরিলিয়াম, রাইট? আর বেরিলিয়ামের পাশে কে রয়েছে? লিথিয়াম। আর ম্যাগনেসিয়ামের পাশে কে রয়েছে? সোডিয়াম। এটা গ্রুপ 2, পিরিয়ড 2, এটা পিরিয়ড 3, এটা 4th পিরিয়ডের এলিমেন্ট। বেশ, এটা গ্রুপ 1, এটা গ্রুপ 2, এইভাবে, রাইট? এবার যদি সমযোজী ধর্মের কথা বলিস, লিথিয়াম তো অপশনে দেয়নি, তাহলে লিথিয়াম বাদ। তাহলে সব থেকে সাইজে ছোট কে হচ্ছে? এখান থেকে এখানে সাইজে কিছুটা ইনক্রিজ করছে, তার উপরে সাইজে সব থেকে ছোট, প্লাস এখানে +2 চার্জে রয়েছে সব থেকে ছোট। তাহলে বেরিলিয়াম ক্লোরাইডের যে কম্পাউন্ডটা রয়েছে সেটার সমযোজী ধর্ম সব থেকে বেশি। তাহলে ওটা যদি সমযোজী ধর্ম সব থেকে বেশি হয়, তাহলে জৈব দ্রবকে সব থেকে বেশি দ্রবীভূত কে হবে? জৈব দ্রবকে সব থেকে বেশি দ্রবীভূত BeCl2 হবে। আচ্ছা, তাহলে কোনটি ধাতব কার্বনেটের তাপীয় স্থায়িত্ব সবচেয়ে কম? আবার এইটাই লাস্ট ছবি আমার তোলা রয়েছে,
সেটা আমি দেখিয়ে দিই বইয়ে কোথায় আছে। লাস্ট ছবি দেখ, তাপীয় স্থায়িত্ব। ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি কার্বনেটগুলি তাপের প্রয়োগে বিয়োজিত হয়ে ধাতব অক্সাইড MO এবং CO2 উৎপন্ন করে। তাহলে MCO3 ডেল্টা MO প্লাস CO2 তৈরি করছে। তাহলে কার্বনেটগুলি তাপীয় স্থায়িত্ব গ্রুপের উপর থেকে নিচে ক্রমশ বৃদ্ধি পায়। তাহলে কার্বনেটগুলি তাপীয় স্থায়িত্ব গ্রুপের উপর থেকে নিচে ক্রমশ বৃদ্ধি পায়। এদের বিয়োজন তাপমাত্রার একটি স্পষ্ট ভ্যালু এখানে দিয়েছে, কত ডিগ্রি তাপমাত্রাতে বিয়োজন ঘটে। ব্যাখ্যা কি? গ্রুপের উপর থেকে নিচে ক্যাটায়নগুলোর আকার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ক্যাটায়নগুলো যদি আকার ক্রমশ বৃদ্ধি পায় তাহলে ধ্রুবায়ন ক্ষমতা ক্রমশ হ্রাস পায়, সাইজ বাড়ছে, চার্জ বাই রেডিয়াস। রেডিয়াসটা যদি ছোট, রেডিয়াসটা যদি বেড়ে যায়, ফাইয়ের ভ্যালু কমে যাবে, তাহলে ধ্রুবায়ন ক্ষমতা হ্রাস পায়। তাই বিয়োজন মাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাই এদের বিয়োজন মাত্রা ক্রমশ বৃদ্ধি পায়। তাহলে কার্বনেটের তাপীয় স্থায়িত্ব এদের বিয়োজনে উৎপন্ন অক্সাইডগুলির স্থায়িত্বের দৃষ্টিকোণ থেকে আমরা ভাববো, ঠিক আছে। তাই বিয়োজন তাপমাত্রা কেন বলছি, বিয়োজন তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাহলে বিয়োজন তাপমাত্রা বাড়ছে মানে কি, বিয়োজনটা হ্রাস পাচ্ছে, এটা হচ্ছে কথা। বেশি টেম্পারেচার লাগছে বিয়োজন হতে। কারণটা কি? কার্বনেটগুলি তাপীয় স্থায়িত্ব এদের বিয়োজনে উৎপন্ন যে অক্সাইডগুলো, সেই অক্সাইডগুলো স্থায়িত্বের দৃষ্টিকোণ থেকে আমরা ব্যাখ্যা করবো। ধাতব অক্সাইডগুলোর স্থায়িত্ব যত বেশি হয়, এখান থেকে ডিকম্পোজ করার পর যে ধাতব অক্সাইডটা তৈরি হচ্ছে তার অক্সাইডটা স্টেবিলিটি যত বেশি হবে, কার্বনেটগুলি তাপীয় স্থায়িত্ব তত কম হবে, কারণ ও সহজে ভেঙে গিয়ে মোর স্টেবল একটা অক্সাইডে কনভার্ট হতে চাইছে। তাহলে ও কনভার্ট হওয়ার পর যদি স্টেবল কম্পাউন্ড তৈরি করতে পারে তাহলে ও স্টেবল কম্পাউন্ডটা তৈরি করবে, না তৈরি করতে পারলে তৈরি করবে না, এই হচ্ছে ব্যাপার। তাহলে গ্রুপের উপর থেকে নিচে অক্সাইডগুলির ল্যাটিস এনথালপি ক্রমশ হ্রাস পায়, কারণ ক্যাটায়নের আকার বৃদ্ধি পাচ্ছে, ফলে এদের তাপীয় স্থায়িত্ব ক্রমশ হ্রাস পায়। সুতরাং কার্বনেটগুলি তাপীয় স্থায়িত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। বেশ, তাহলে ডিকম্পোজ করে যে অক্সাইডটা তৈরি করছে MO, সেই অক্সাইডের স্টেবিলিটি দিয়ে ভাবতে হবে। ওই অক্সাইডটা যত বেশি স্টেবল হবে তার কার্বনেটটা তত তাড়াতাড়ি ভেঙে যেতে চাইবে, আর এই অক্সাইডটা যত আনস্টেবল হবে এটা তত ভাঙতে চাইবে না, কারণ ভেঙে গিয়ে তো আনস্টেবল কম্পাউন্ড তৈরি করবে, কেন করতে চাইবে। তাহলে সব থেকে বেশি BA, সব থেকে কম BE, সব থেকে বেশি BA, সব থেকে কম BE। তাহলে কোশ্চেনটা আমরা দেখি, সবচেয়ে কম হবে আমার এখানে BeCO3। LiCl জৈব দ্রাবকে দ্রবীভূত হয় কেন, কোভ্যালেন্ট ক্যারেক্টার সব থেকে বেশি, 35-এটা আসছি, এখান থেকে বলে দেবো। ক্ষারীয় দ্বারা অস্বচ্ছ হয়েছে কেন বলছি, সলভে পদ্ধতিটা বলে দিলাম। BeSO4 জলে অদ্রাব্য, কিন্তু BeSO4 জলে দ্রাব্য কেন ওই বলে দেওয়া হয়েছে। একই কোশ্চেন, বেরিলিয়াম ওই কার দ্রবীভূত সব থেকে বেশি হয়, ওই হাইড্রোজেন এনথালপি দিয়ে। দুটো কোশ্চেন 35 আর 36, এখান থেকে বলে দিচ্ছি। কি হয় যে ওই কোশ্চেনে যেটা দিয়েছে বেরিয়াম, ওটা বেরিয়াম হতো না, বেরিয়ামের পরিবর্তে বেরিলিয়াম হতো, রাইট। বেরিয়ামের পরিবর্তে বেরিলিয়াম হতো, এবং কোশ্চেনটা হচ্ছে বেরিলিয়ামের যে হ্যালাইড গুলো বাতাসে জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে HX গ্যাস উৎপন্ন করে, এক্ষেত্রে HCl। বেরিলিয়াম ক্লোরাইড নিলে H2 এর সাথে রিঅ্যাকশন করে BOH ভোল্টেজ আর HCl গ্যাস তৈরি করছে। HCl গ্যাস একটা ধোঁয়ার মতো, একটা সাদা ধোঁয়ার মতো আস্তরণ তৈরি করে। HCl গ্যাস তুই যদি দেখিস, HCl ভেপার, সেই কারণে ওটা একটা অস্বচ্ছ মতো হয়। আর তারপরে 36-এর কোশ্চেন তুই যদি দেখিস, 35 হলো 36, ক্ষারীয় ধাতুগুলোকে বাতাসে রাখলে তার উপরিভাগ অস্বচ্ছ কেন হয়ে যায়। এখানে ধোঁয়াটা হলো, এটা ধোঁয়াটা আসলে HCl, আর অস্বচ্ছ কেন হয়ে যায়, অস্বচ্ছ হয়ে যায় তার রিজনটা দ্বারা বলি। অস্বচ্ছ হয়ে যায় তার রিজনটা হচ্ছে যে ক্ষার ধাতুগুলি অত্যন্ত সক্রিয়, বাতাসে রাখলে এটা বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে, বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অক্সাইড তৈরি করে। উৎপন্ন অক্সাইড জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোক্সাইড উৎপন্ন করে, যা বায়ু CO2 সঙ্গে বিক্রিয়া করে আলটিমেটলি কার্বনের যৌগ তৈরি করে। ধাতুর উপরে কার্বনেট আস্তরণ পড়ায় এদের উপরিভাগ অস্বচ্ছ হয়ে যায়। এই দুটো এখান থেকে পড়ে নিবি, ঠিক আছে। এই দুটো কোশ্চেন 35 আর 36 এখান থেকে পড়ে নিবি, আলটিমেটলি কার্বনেট তৈরি হচ্ছে বলে অস্বচ্ছ হয়ে যায়। তাহলে এই ছিল আমাদের S ব্লকের কোশ্চেন, ঠিক আছে। এই ছিল আমাদের S ব্লকের কোশ্চেন। S ব্লকের কোশ্চেনের পর আমরা এবার পড়বো P ব্লক। P ব্লকের কোশ্চেন আছে, P ব্লকের কোশ্চেনটা এখানে নেই, আমি P ব্লকের দিকে চলে যাই। কতক্ষণ লাগলো এটা করতে? এটা করতে আমাদের 45 মিনিট মতো লাগলো। P ব্লকটা আমরা আরেকটু তাড়াতাড়ি করে ফেলবো, কারণ P ব্লকে একই কোশ্চেন না, বারবার রিপিট দেখতে পাবি। পড়লে একটু বাদে একটুখানি পড়লেই বুঝতে পারবি। P ব্লকেরটা কি সেন্ড হয়নি? সেন্ড হয়েছে। বেশ, P ব্লকটা একটু লোড হয়ে যাক, দাঁড়া। হ্যাঁ, লোড হচ্ছে, দেখ। বেশ, CO2 গ্যাসীয়, কিন্তু SiO2 কঠিন পদার্থ কেন? আগের দিনই বলা হলো CO2 তে কার্বনের সাথে অক্সিজেনের দুটো পাই বন্ড রয়েছে, ওই দুটো পাই বন্ড স্টেবল বলে কার্বন ডাই অক্সাইড নিজে CO2 আকারে ইন্ডিভিজুয়াল মলিকিউল আকারে স্টেবিলিটি পায়। কিন্তু SiO2 তুই যদি ভাবিস, এখানে P পাই এই বন্ধনের তুলনায় 4টে SiO বন্ধন বেশি স্টেবল, সেইটা হচ্ছে প্রবলেম। তাহলে এখানে দেখ কোশ্চেনটা রয়েছে, CO2 গ্যাসীয় কিন্তু অন্যান্য ডাইঅক্সাইডগুলি কেলাসাকার কঠিন, কারণ CO2 অণুতে P পাই বন্ধনের স্থায়িত্ব বেশি হয়, এটি একক অনুরূপে বর্তমান করে, তাই এটি গ্যাসীয়। কিন্তু SiO2 অণুতে P পাই বন্ধনের তুলনায় 4টে SiO বন্ধনের স্থায়িত্ব বেশি হয়, এটি বৃহদাকার আণবিক কেলাস,
গঠন করে এবং কঠিন অবস্থায় থাকে। প্রতিটি সিলিকন পরমাণু 4টে অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে চতুস্তলকীয় বিন্যস্ত থাকে, ক্রিস্টাল স্ট্রাকচার তৈরি করে। এটার অ্যান্সার। ঠিক আছে, এটা অতক্ষণ লাগবে না, এটা হয়তো 30 মিনিটসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, কারণ একই কোশ্চেন বলছি, বারবার রিপিট আসছে। সিও কে গাঢ় H2SO4 দ্বারা শুষ্ক করা যায় না কেন? স্বাভাবিক, যদি কেউ CO2CO H2SO4 এর সাথে রিঅ্যাকশন করে বসে থাকে তাহলে পারা যাবে না। যেমন কার্বন মনোক্সাইডের প্রিপারেশন হচ্ছে, কার্বন মনোক্সাইড তৈরি হলো, এই CO কে গাঢ় H2SO4 দ্বারা শুষ্ক করা যায় না কারণ তীব্র জারণধর্মী গাঢ় H2SO4 CO কে CO2 তে কনভার্ট করে দেবে। তুই কার্বন মনোক্সাইড চাইছিস, +2 অক্সিডেশন স্টেটে রয়েছে, কার্বন মনোক্সাইডকে ও CO2 তে কনভার্ট করে দিচ্ছে, তাহলে CO কে CO2 তে কনভার্ট করে দিলে তো হবে না, তুই তো চাইছিস কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড হয়ে গেলে তো তোর লাভ হচ্ছে না, না? সো এটা হচ্ছে কারণ, CO কে CO2 তে কনভার্ট করে দেয়, তাই H2SO4 দ্বারা ওকে শুষ্ক করা যায় না। নেক্সট আমাদের বেশ কিছু কোশ্চেন পড়তে হবে। CO আর CO2 এর মিশ্রণ থেকে কিভাবে CO কে অপসারণ করা যায়। এখানে একটা কোশ্চেন, তুই যদি কার্বন মনোক্সাইডের প্রপার্টি দেখিস, কার্বন মনোক্সাইডের প্রপার্টিতে এক জায়গায় রয়েছে, এখানে গ্যাস মিশ্রণ থেকে CO কে কিভাবে আমরা আলাদা করতে পারবো। ঠিক আছে, তাহলে সেই গ্যাস মিশ্রণটাতে যদি কার্বন মনোক্সাইড আর কার্বন ডাইঅক্সাইডকে একসাথে দিয়ে সেখানে তুই যদি কি করিস, দেখ Cu2 Cl2 আর 2CO4H2 দিয়ে রিঅ্যাকশন করলে এই কমপ্লেক্সটা তৈরি হয় যেখানে কার্বন মনোক্সাইড ঢুকে থাকে। তাহলে কেলাস আকার যুত যৌগ উৎপন্ন করে যা অধক্ষিপ্ত হয়, নিচে ডাউন আরো নিচে অধক্ষিপ্ত হচ্ছে। গ্যাস মিশ্রণ থেকে CO কে এই বিক্রিয়া দ্বারা পৃথক করা হয়। তাহলে CO তো এখানে যুত যৌগ তৈরি করলে CO কে তো সেপারেট করতে হবে। এবার CO কে সেপারেট করার জন্য এর পরের পেজে যে ছবিটা আছে দেখবি, মানে এর পরের পেজে যেটা রয়েছে সেখান থেকে ওটা COটাকে আবার সেপারেট আউট করে নেওয়া হয় এই যুত যৌগ থেকে। আচ্ছা, বেশ, এটা হচ্ছে কারণ। CO এর যে প্রপার্টি সেখানে দেখবি। নেক্সট, বোরিক, হ্যাঁ 2 বোরিক অ্যাসিডকে ক্রমশ উচ্চতর উষ্ণতায় উত্তপ্ত করলে কি ঘটে সমীকরণ সহ লেখো। বোরিক অ্যাসিডের ওটা পড়তে থাকবি কন্টিনিউয়াসলি, তাহলেই দেখতে পাবি। দেখ পরপর পড়বি। তাপের প্রভাবে বোরিক অ্যাসিডকে 100 ডিগ্রি সেলসিয়াসে দিয়েছিস, মেটাবোরিক অ্যাসিড H2BO2 তৈরি হয়েছে, সেটাকে ফার্দার 140 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করলে পাইরোবোরিক অ্যাসিড H2B4O7 তৈরি হয়েছে। পাইরোবোরিক অ্যাসিড, দ্যাট মিন্স পাইরোবোরিক অ্যাসিডকে টেট্রাবোরিক অ্যাসিডও বলা হয়। এই টেট্রাবোরিক অ্যাসিডকে তুই যখন আরো নিরুদন তুই যদি করিস, সম্পূর্ণরূপে নিরুদিত করলে এটা B2O3 তৈরি করে, তাহলে বোরন ট্রাইঅক্সাইডকে বোরিক অ্যানহাইড্রাইডও বলা হয়। আলটিমেটলি এত দূর পর্যন্ত তৈরি হবে। দেখ, লোহিত তপ্ত করলে মানে আরো হিট আপ করলে নিরুদিত হবে এবং আলটিমেটলি তুই এখান থেকে B2O3 যেটাকে বোরিক অ্যানহাইড্রাইড বলবো আমরা, রাইট? তাহলে এতটা লিখতে হবে তোকে। 100 ডিগ্রি 104 ডিগ্রি আর লোহিত তপ্ত করলে কি ঘটে। তাহলে এটা আমাদের সেকেন্ড কোশ্চেনটা হলো। সেকেন্ড কোশ্চেন। থার্ড কোশ্চেন, সিলিকন কি? আগের দিন সিলিকার যে বিভিন্ন SiO2 দিয়ে বিভিন্ন যে প্রপার্টিগুলো দেখছিলাম সেখান থেকে আমাদের পড়তে হবে সিলিকন কি। সিলিকন, দিস ইজ ইওর সিলিকন। তাহলে সিলিকন হলো সাংশ্লেষিক অর্গানো সিলিকন পলিমার, যেখানে কার্বনের সাথে সিলিকনের লিঙ্কেজ থাকবে তবেই অর্গানো ওয়ার্ডটা আসছে, যেখানে R2SiO এককের পুনরাবৃত্তি ঘটে এবং এককগুলি SiO-Si লিঙ্কেজের মাধ্যমে যুক্ত থাকে। এই যৌগগুলি সাধারণ সংকেত R2SiO, এটাই পলিমার, এটা মনোমার ইউনিটটা, এটাই বারবার রিপিট হচ্ছে, হোলেন। আর হচ্ছে মিথাইল বা অ্যারাইল গ্রুপ, মিথাইল মানে হচ্ছে CH3, অ্যারাইল মানে ওই বেনজিন রিং। ঠিক আছে, তাহলে কার্বনের সাথে লিথিয়ামের বন্ড রয়েছে, তাই এগুলোকে অর্গানো সিলিকন কম্পাউন্ড আমরা বলবো। দিস ইজ ইওর সিলিকনস। ঠিক আছে, বেশ, সিলিকনের ডেফিনেশন লিখলি, এটা ইম্পর্টেন্ট, এমনিও সিলিকন ইম্পর্টেন্ট। এখান থেকে সরল রৈখিক, ক্রস লিঙ্কেজ, এই সিলিকনগুলো আমরা কি করে বানাতে পারি সেগুলো পড়বো, আসবে কোশ্চেন। কিভাবে CO2 থেকে ইউরিয়া আমরা প্রিপেয়ার করতে পারি, পরপর আমি কোশ্চেনগুলো পড়ে নিই, একবারে বলে নেবো। CO2 থেকে ইউরিয়া প্রিপেয়ার করবো, PbCl4 এর অস্তিত্ব আছে কিন্তু PbI4 এর অস্তিত্ব নেই, এটা বন্ডিং থেকে পড়ে আসছিস। BCl3, BBr3, BI3 এর আম্লিক ধর্মের আমরা তুলনা করব। ঠিক আছে, এবার আম্লিক ধর্ম তুলনা করতে গিয়ে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিসও বলে নেবো, ওখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসবে। বেশ, CO2 থেকে ইউরিয়া আমরা পরপর এগুলো সলভ করি। এই CO2C-টা কেটে গেছে, CO2 এর সাথে অ্যামোনিয়া রিঅ্যাকশন করে 200 ডিগ্রি সেলসিয়াস 150 অ্যাটমস্ফিয়ারিক প্রেসারে করলে অ্যামোনিয়াম কার্বমেট NH4COO NH2 তৈরি হবে, যেটা ফার্দার ইকুইলিব্রিয়ামে থাকবে CONH2 ইউরিয়া প্লাস H2O। ঠিক আছে, এটাকেই আমরা কি বলছি, এই বিক্রিয়ার সাহায্যে ইউরিয়া একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক সারের শিল্পোৎপাদন করা হয়, যে ল্যাবরেটরি মেথড নয়, এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল মেথড। তাহলে এইভাবে আমরা CO2 থেকে ইউরিয়া CONH2 আমরা তৈরি করতে পারবো। এবার নেক্সট, PbCl4 এর স্থিতিশীল, PbF4 এবং PbCl4 স্থিতিশীল, কিন্তু PbR4 আর PbI4 এর অস্তিত্ব নেই। তার রিজনটা আমি এখানে বলে নিই। তার রিজনটা হচ্ছে যে Pb4+, তো 4+, সবগুলোতে Pb4+, যত কটাই হ্যালোজেন বললাম। এখানে I- এর সাইজটা এতটাই বড়, ওই নেগেটিভ চার্জ ক্লাউডকে Pb4+ সহজেই ডিস্টর্ট করে ফেলে। কি করে, I- থেকে এতটা পরিমাণে ইলেকট্রন ডেনসিটি টানে,
দুটো আই মাইনাস থেকে এতটা বেশি পরিমাণ ইলেকট্রন ডেনসিটি টানে পিবিটা 2+ এ কনভার্ট হয়ে যায়, আর ওই দুটো আয়োডিন নিজেদের মধ্যে বন্ড করে I2 হয়ে যায়, আর Pb2+টা বাকি দুটো আই মাইনাসকে নিয়ে PbI2 কনভার্ট করে, দুটো আয়োডিনের কাছ থেকে ইলেকট্রন টেনে নিয়ে নেয়, এতটাই পোলারাইজড করে। এবং সেম রিজনের জন্য PbR4 এরও কোনো এক্সিস্টেন্স নেই, বন্ডিং থেকে এটা বলে আসছি। নেক্সট কোশ্চেনটা ছিল এটা, ওই 3 ধরনের অ্যাসিড যেটা রয়েছে সেটা, এই যে BF3 এর এটা খুব ভালো করে পড়তে বলেছিলাম, এটা খুব ইম্পর্টেন্ট কি হয় BF3 এর এই ঘটনাটা আমাদের খুব ইম্পর্টেন্ট ভাবে পড়তে হবে, তাহলে সেটা আমরা একটু আলোচনা করি। দেখ আগে BF3টা পরেও আলোচনা করতে হবে, আমি BF3টা অলরেডি প্রথমেই একবার আলোচনা করে দিই। প্রথমে আলোচনা করলে আমরা দেখতে পাবো বোরন, বোরনের সাথে ট্রাইগোনাল প্ল্যানার sp2 হাইব্রিডাইজেশন না, আমরা জানি BF3 তে বোরনের একটা ভ্যাকেন্ট p অরবিটাল থাকে, আর ফ্লুরিনে বন্ড করার পর ফ্লুরিনের অনেক লোন পেয়ার থাকে। ফ্লুরিন কি করে, এই এখান থেকে এখানে ইলেকট্রন ডেনসিটিকে ব্যাক বন্ড করে, তাহলে ব্যাক বন্ডিং, এটা একটা ব্যাক বন্ডিং। এবার এটা ব্যাক বন্ডিং এবং এটা ব্যাক কি বন্ড, এটা ব্যাক বেসিক্যালি ব্যাক বন্ডিং লিখলাম, তাহলে ব্যাক পাই বন্ডিং আমি অ্যারো দিয়ে লিখলাম, এটা ব্যাক পাই বন্ডিং হচ্ছে। তাহলে বোরন থেকে ফ্লুরিনের দিকে ইলেকট্রন ডেনসিটি যাচ্ছে, যার ফলে এখানে এরকম করে লেখা হয় যে বোরনের সাথে 3টে ফ্লুরিনই সেম ওয়েতে করতে পারে, এবং এর যে রেজোনেন্স হাইব্রিডটা আমি সবই করে করে দেখিয়েছি। এখানে রেজোনেন্স হাইব্রিড বন্ডটা ডবল বন্ড আর সিঙ্গেল বন্ডের মাঝামাঝি সিচুয়েশনে থাকে, মাঝামাঝি সিচুয়েশনে থাকে, এবং বন্ড অর্ডারটাও বার করে করে দেখিয়েছি। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, বোরন থেকে ফ্লুরিনের, বোরনের যে ভ্যাকেন্ট অরবিটাল আছে এবং বোরনের যদি BF3 দেখিস, যদি এই ব্যাক বন্ডিংটা না করতো, তাহলে বোরনের এই বন্ডে দুটো ইলেকট্রন, এই বন্ডে দুটো ইলেকট্রন, আর এই বন্ডে দুটো ইলেকট্রন, টোটাল 6টা ইলেকট্রন। তাহলে বোরনের অক্টেট কিন্তু কমপ্লিট হয়ে নেই, এবং বোরনের কাছে কিন্তু একটা ভ্যাকেন্ট p অরবিটাল আছে, বোরনের কাছে ভ্যাকেন্ট p অরবিটাল আছে। সেই ভ্যাকেন্ট p অরবিটালে ফ্লুরিন কিন্তু তার ফিল্ড p অরবিটাল থেকে বোরনের ভ্যাকেন্ট p অরবিটালে ইলেকট্রন ডেনসিটি পুশ করে একটা ব্যাক পাই বন্ডিং করে বোরনের যে ইলেকট্রন ডেনসিটির চাহিদাটা, সেই চাহিদাটাকে কিন্তু আংশিকভাবে পূর্ণ করছে। এই কারণে কিন্তু BF3 লুইস অ্যাসিড হিসাবে ব্যবহৃত হওয়ার প্রবণতাটা কিন্তু কমে যাচ্ছে। কিন্তু যখনই বোরনের সাথে তুই যদি BCl3 এর কথা বলিস, বোরনের সাথে ক্লোরিনের বন্ড, তুই যদি BBr3 এর কথা বলিস, বোরনের সাথে Br এর বন্ড, Bi3 এর কথা বলিস, বোরনের সাথে আয়োডিনের বন্ডের তুই যদি কথা বলিস, ক্লোরিনের ক্ষেত্রে কি আছে, ক্লোরিনের অরবিটালটা হচ্ছে 3p, এখানে কোন অরবিটাল, এটা একটা 2p, বোরনেরও কি 2p, এখানে 3p, এখানে 4p, আর আয়োডিনের কি 5p, তাহলে বোরনের কিন্তু প্রতি ক্ষেত্রেই 2p। তাহলে বোরনের 2p এর সাথে ক্লোরিনের 3p এর ওভারল্যাপ একটু খারাপ হচ্ছে। বোরনের সাথে ব্রোমিনের তুই যদি ভাবিস 4p এর সাথে বোরনের 2p এর ওভারল্যাপ আরো খারাপ, বোরনের 2p এর সাথে আয়োডিনের 5p অরবিটালের সাইড অন ওভারল্যাপটা মানে পাই বন্ডটা আরো খারাপ। তাহলে ইন্টারনাল যে বোরনের যে অ্যাসিডিটি, মানে ভ্যাকেন্ট যে অরবিটালটা রয়েছে p অরবিটালটা, এই বাইরের কারো কাছ থেকে ইলেকট্রন ডেনসিটি গ্রহণ করে ওই যে লুইস অ্যাসিডিটিটা দেখাবে, সেই প্রবণতাটা ফ্লুরিনে খুব ভালো করেছে, ফ্লুরিনে ইন্টারনাল কম্পেনসেশনটা খুব ভালো করেছে, এবং এটা লুইস অ্যাসিড হিসেবে ভালো করে কাজই করছে না। ক্লোরিনের 3p এর ওভারল্যাপ খারাপ হচ্ছে, ব্রোমিনের আরো খারাপ, আয়োডিনের আরো খারাপ। তাহলে ইন্টারনাল কম্পেনসেশনটা আয়োডিনের সবথেকে খারাপ, ফ্লুরিনের সবথেকে ভালো। তাহলে BF3 কে তুই যদি বাদ দিয়ে দিস, তাহলে মোটামুটি সবথেকে ভালো অ্যাসিড হিসাবে কাজ করবে BI3, তারপরে BBr3, তারপরে BCl3, কারণ BI3 তে ইন্টারনাল কম্পেনসেশনটা একদমই ভালো হচ্ছে না, এটাই হচ্ছে তার অ্যাসিডিটির ক্রম। এবার আমি যদি বইয়ে যেখানে স্ক্রিনশট নিয়ে রেখেছি সেই জায়গাটা আমি দেখাই, এটা পড়তে হবে এবং এই জিনিসটা ভালো করে লাগবেও। তাহলে দেখ এখানে লেখা রয়েছে অরবিটালগুলি আকার ক্রমশ বৃদ্ধি পায় 3p, 4p and 5p, তাই এদের সঙ্গে বোরনের 2p অরবিটালে আকারের পার্থক্য বৃদ্ধি পায় বলে রেজোনেন্স ক্রিয়া ক্রমশ দুর্বল হয়ে পড়ে। এর ফলে ট্রাইহ্যালাইডগুলি লুইস অ্যাসিড ধর্ম অর্থাৎ লুইস অ্যাসিড হিসাবে শক্তি BF3 থেকে BI3 তে ক্রমশ বৃদ্ধি পায়। তাহলে BI3 সবথেকে বেশি লুইস অ্যাসিডিটি দেখাবে, তারপরে BBr3, তারপরে BCl3, এবং সবথেকে কম লুইস অ্যাসিডিটি দেখাবে BF3, কারণ এই কারণেই ঘটনাটা ঘটে। এবং সেম ওয়েতে তোকে যদি প্রশ্ন করে, আছেও নিচে প্রশ্ন, একসাথেই বলে নি, BH3 এর কেন কোনো এক্সিস্টেন্স নাই? বোরনের সাথে যদি 3টে হাইড্রোজেন বন্ড করে BH3 তৈরি করে, হাইড্রোজেনের তো ব্যাক বন্ডিং করার মতো কোনো অপশন নেই, হাইড্রোজেনের তো 1s, ফ্লুরিনের তো 2s2p ছিল, ওর একটা ফিল্ড p অরবিটাল থেকে ব্যাক বন্ডিং করতে পারছিল, কিন্তু হাইড্রোজেন তো ওরকম ব্যাক বন্ডিং করতে পারবে না। এই কারণের জন্য BF3 এর এক্সিস্টেন্স আছে, কিন্তু BH3 এর কোনো এক্সিস্টেন্স নেই। ঠিক আছে, BH3 এর আমরা কিন্তু কোনো এক্সিস্টেন্স পাবো না। বুঝতে পারা গেছে কথাটা আমার? বেশ, এবার দেখ এই প্রশ্নটা আবার পরে আসবে। এখানে দেখালাম, কোশ্চেনটাই যাবো না, সরি, কোশ্চেন আমরা এগুলো সব আলোচনা করা হয়ে গেল। CCl4 আদ্র বিশ্লেষিত হয় না, কিন্তু SiCl4 সহজে আদ্র বিশ্লেষিত হয়, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কোশ্চেনটা বারবার দেখবি এসেছে, এই কোশ্চেনটা মারাত্মক মারাত্মক প্রচুরবার এসেছে, তোদের পরীক্ষাতেও কিন্তু আসার চান্স চলে আসছে। এবার এখানে দেখ
ক্যালসিয়াম কার্বন টেট্রাক্লোরাইড সহজে আদ্র বিশ্লেষিত হয় না, কিন্তু অন্যান্য মৌলের টেট্রাহ্যালাইডগুলো সহজে আদ্র বিশ্লেষিত হয়। কারণ কি, কার্বনে কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই। কার্বনে যদি কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল না থাকে অক্সিজেনের লোন পেয়ারটা অ্যাটাক করতে পারছে না, তাহলে CCl4 H2 এর সাথে রিঅ্যাকশন করে কোনো রিঅ্যাকশন করে না। কিন্তু SiCl4 SiOH4 সিলিসিক অ্যাসিড তৈরি করে। কিভাবে? এইভাবে আমি রিঅ্যাকশনগুলো দেখিয়েছি। সিলিকনের যে ভ্যাকেন্ট ডি অরবিটাল সেখানে অক্সিজেনের লোন পেয়ারটা অ্যাটাক করে, তাহলে ও এই ডেটিভ বন্ড তৈরি হচ্ছে, এখান থেকে ক্লোরিনটা বেরোবে, হাইড্রোজেন এই অক্সিজেনকে ইলেকট্রন ডেনসিটিটা দিয়ে HCl হয়ে বেরিয়ে যাবে, এবং এই ঘটনাটা আরো ফার্দার 3 বার ঘটবে, দিয়ে SiOH4 তৈরি করবে সিলিসিক অ্যাসিড। এইটাই হচ্ছে এটার উত্তর, এবং এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা মারাত্মকভাবে ইম্পর্টেন্ট। ঠিক আছে, গোল করতে দিচ্ছে না, যাই হোক এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেন মনে থাকে। নেক্সট কোশ্চেনের দিকে যাই, এই কোশ্চেনটা বারবার আসবে। হ্যাঁ, এরপরে মনে হয় অজৈব বেনজিন কি, এটাকে কিভাবে প্রস্তুত করা হয়। তাহলে অজৈব বেনজিন কি, এটাকে কিভাবে প্রস্তুত করা, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু অনেকবার এসেছে, বারবার বলছি এই কোশ্চেনগুলোর দিকে ভালো করে নজর দিবি। ইনঅর্গানিক বেনজিন খুলবি, দেখতে পাবি অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া দেখবি, তাহলে অ্যামোনিয়ার সাথে ডাইবোরেনের তুই যদি রিঅ্যাকশন দেখিস, অ্যামোনিয়ার সাথে তুই যদি ডাইবোরেনের রিঅ্যাকশন দেখিস, সেটা ভালো করে পড়বি। অ্যামোনিয়ার সাথে ডাইবোরেনের রিঅ্যাকশনে অ্যামোনিয়া নিয়েছিস, 473 কেলভিন উষ্ণতায় তুই যদি উত্তপ্ত করিস, তাহলে এখানে একটা যুত যৌগ তৈরি হবে এরকম টাইপের। ঠিক আছে, উত্তপ্ত করলে উদ্বায়ী যৌগ বোরাজিন বা বোরাজোল উৎপন্ন হয়। এই গঠনাকৃতি বেনজিনের মতো, কারণ আমি যদি বোরনের ভ্যালেন্স ইলেকট্রন ধরি 3টে, নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন 5টা, তাহলে টোটাল 8টা ভ্যালেন্স ইলেকট্রন। আর কার্বন বন্ড কার্বনের যদি কথা বলি, একটা কার্বনের 4টে আর একটা কার্বনের 4টে, টোটাল 4টে 8টা ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে কার্বন বন্ড কার্বন আর তোর বোরন বন্ড নাইট্রোজেন, এই বন্ডে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনটা সেম, সেই কারণে দেখ ইলেকট্রন সংখ্যা এবং পরমাণু সংখ্যা একই, এই কারণের জন্য। তো এইভাবে অজৈব বেনজিন তৈরি হয়। বেনজিনে পাই ইলেকট্রন সম্পূর্ণ ডিলোকালাইজড, বোরাজিলে তোর আংশিক ডিলোকালাইজেশন হয়। তাহলে এই রিঅ্যাকশনটা দেখবি, এইভাবে যুত যৌগ তৈরি হওয়ার পর বোরাজিন তৈরি হয়। এই স্ট্রাকচারটা ভালো করে ড্র করবি। নাইট্রোজেনের পজিটিভ চার্জ, বোরনের নেগেটিভ চার্জ, নাইট্রোজেনের লোন পেয়ারটা বোরনের ভ্যাকেন্ট অরবিটালে ডোনেট করে দিয়ে এখানে পাই বন্ডটা তৈরি হচ্ছে। সাইডে এরকম করে দাগ টেনে বেনজিনের ছবিটাও এঁকে দিবি। এটাকে বোরাজিন বা বোরাজোল বলে, দ্যাট ইজ ইয়োর ইনঅর্গানিক বেনজিন, আর দিস ইজ ইয়োর বেনজিন। এই অ্যান্সারটা পুরোটা লিখতে হবে ভালোভাবে। ঠিক আছে, ফুল মার্কস পেতে গেলে ভালো করে এটাকে লিখে প্র্যাকটিস করবি বাড়িতে। বেশ, এবার অনেকগুলো কোশ্চেন, পরপর অনেকগুলো কোশ্চেনের সেট আছে। BF3 গঠিত হয়, কিন্তু BH3 গঠিত হয় না কেন, একটু আগেই বললাম। অ্যালুমিনিয়াম পাত্রে গাঢ় নাইট্রিক অ্যাসিড সংরক্ষণ করা যায় না, বেকিং পাউডার থেকে কিভাবে CO2 উৎপন্ন হবে, এই দুটো কোশ্চেন বলি। একটু আগে BH3টা একটু আগেই বললাম, যেখানে BCl3, BBr3 আর Bi3 এর কোশ্চেনটা আলোচনা করলাম, তখনই বললাম। এবার আমরা অ্যালুমিনিয়াম পাত্রে নাইট্রিক অ্যাসিড কেন রাখা যায় না সেটা নিয়ে আলোচনা করি। বেশি নিচে চলে গেছি। এইখানে অ্যালুমিনিয়াম পাত্রে অ্যালুমিনিয়ামের সাথে নাইট্রিক অ্যাসিড রিঅ্যাকশন করে Al2O3 + 6NO2 + 3H2 তৈরি করে। যে অ্যালুমিনিয়ামের উপর অ্যালুমিনিয়ামের অক্সাইডের একটা আস্তরণ পড়ে যায়, পাত্র আস্তরণ পড়ে, ফলে অ্যালুমিনিয়ামের সঙ্গে অ্যাসিডের কোনো সংযোগ বিচ্ছিন্ন হয়, তাই অ্যালুমিনিয়াম পাত্রে গাঢ় HNO3 কে রাখা যায় না, সিম্পল। এবার কিভাবে CO2 তৈরি হয় বেকিং সোডা থেকে, সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট যেটা রয়েছে NaHCO3, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট আর কি। তো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট দিয়ে তুই যদি স্টার্ট করিস, সেটাকে তুই যদি হিট আপ করিস, তাহলে সেখান থেকে কি তৈরি হবে, উত্তপ্ত করলে Na2CO3, H2 এবং CO2 তৈরি হয়। এইভাবেই তুই ওখান থেকে CO2 পাবি। তাহলে কোশ্চেনটা কি ছিল, বেকিং পাউডার থেকে কিভাবে CO2 তৈরি হয়, দিস ইজ ইয়োর বেকিং পাউডার, সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট যা বলবি, সেখান থেকে হিট আপ করলেই CO2 তৈরি হয়। এই রিঅ্যাকশনটা লিখতে হবে। এর পরের কোশ্চেন আমি এই টোটালটা বলবো, ঠিক আছে। বোরাক্সের এই রিঅ্যাকশনটা, এবং এটাকে আমি কিন্তু ভালো করে বলেছিলাম যখন বোরাক্সটা গ্রুপে বলেছিলাম, ওই ভিডিওগুলো ভালো করে দেখবি। গ্রুপ 13 এর পার্ট 1 বা পার্ট 2 কোনটাই আছে আমার মনে নেই, ওই দুটোর মধ্যে কোনো একটাই থাকবে। সেখানে আমি ডিটেলে এটা নিয়ে অনেকক্ষণ ধরে আলোচনা করেছিলাম। এখানে আমি অত ডিটেলে আলোচনা করছি না, জাস্ট একবার বলছি। সমস্তটা কোশ্চেন হতে পারে এবং সমস্তটা থেকে কোশ্চেন এসেছে, এই টোটালটা থেকে কোশ্চেন এসেছে, টোটালটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রথম কোশ্চেন আসবে বোরাক্সের জলীয় দ্রবণ ক্ষারীয় কেন, বা বোরাক্সের জলীয় দ্রবণ আম্লিক না ক্ষারীয়, এবং যেটা হবে সেটা কেন উত্তর দাও। ক্ষারীয়, তার কারণ কি, বোরাক্সকে জলে দ্রবীভূত করলে NaOH তৈরি হয়, তাহলে একটা ক্ষার তৈরি হয়, তার সাথে H3BO3ও তৈরি হয়, অ্যাসিডও তৈরি হয়। কিন্তু H3BO3 জলীয় দ্রবণে H3BO3 অনুরূপেই বর্তমান করে, কারণ H3BO3 উইক অ্যাসিড। সো H3BO3 আনআয়োনাইজড অবস্থাতেই মোস্টলি থাকে, তাহলে যেটা আয়োনাইজড অবস্থায় থাকে সেটা হচ্ছে তোর NaOH। তো NaOH তীব্র ক্ষার বলে সম্পূর্ণ আয়নিত থাকে এবং দ্রবণে OH- আয়নের আধিক্য ঘটে, তাই দ্রবণটা ক্ষারীয় প্রকৃতির হয়। এটা হচ্ছে উত্তর। নিচের লাইনটা টাইট্রেশন করেছে, টাইট্রেশন করলে NaOH-টা টাইট্রেটেড হয়ে যাবে অ্যাসিড দিয়ে, সেটা অন্য ব্যাপার। HCl দিয়ে দিলে NaOH-টা টাইট্রেট হয়ে যাবে। যদি টাইট্রেশন তোদের ইয়েতে বলবো, ওই আয়নিক ইকুইলিব্রিয়াতে, সো চিন্তা নাই, টাইট্রেশনের পয়েন্টটা না লিখলে হবে। নেক্সট পয়েন্ট, বোরাক্সের জলীয় দ্রবণে ফেনলফথ্যালিন যোগ করলে দ্রবণের বর্ণ গোলাপি লাল হয়, এই অবস্থায় গ্লিসারল যোগ করলে দ্রবণটা বর্ণহীন হয়ে যায় কেন, এই কোশ্চেনটাও আসতে পারে।
এবং আসতেও পারে, মানে আমি তো বলতে পারি না আসবেই, আসার চান্স হাই। এবার বিষয়টা কি করছে, বোরাক্সের জলীয় দ্রবণ হচ্ছে ক্ষারীয়, ক্ষারীয় দ্রবণে ফেনলফথ্যালিন অ্যাড করলে ফেনলফথ্যালিনের কালারটা ওখানে পিঙ্ক কালারের হয়, রাইট? পিঙ্ক কালারের যদি হয় সেটা ক্ষারীয় প্রকৃতির। এবার ওখানে তুই যদি এরকম টাইপের গ্লিসারল অ্যাড করিস যেখানে মাল্টিপল হাইড্রক্সিল গ্রুপ রয়েছে, সেই হাইড্রক্সিল গ্রুপ থাকলে কি হবে, ওটার কেন গোলাপি বর্ণটা চলে যাচ্ছে, মানে ওটা বেসিক থেকে ক্ষারীয় থেকে আম্লিকের দিকে সরে কেন আসছে, এই ঘটনাটা কেন ঘটছে। অথবা তোর এই প্রশ্নটাও আসতে পারে, H3BO3 এর দ্রবণে আমরা যদি এরকম গ্লিসারল অ্যাড করি বা পলিহাইড্রিক কম্পাউন্ড আমরা যদি অ্যাড করি, তাহলে কেন H3BO3 এর অ্যাসিডিটিটা বৃদ্ধি পায়, এটাও সেম কোশ্চেন, ঠিক আছে? তাহলে এই অবস্থায় গ্লিসারল তুই যদি যোগ করিস, গ্লিসারল যোগ করলে গ্লিসারল বোরিক অ্যাসিডের বিয়োজনে উৎপন্ন BOH4 এর সঙ্গে বিক্রিয়া করে একটি চিলেট যৌগ গঠন করে, ফলে সাম্য ডান দিকে সরে থাকে, ডান সাইডে তৈরি হয়। যত ডান দিকে রিঅ্যাকশনটা হবে তত H+ আয়নের কনসেন্ট্রেশনটা বাড়বে এবং H3BO3 শক্তিশালী অ্যাসিড রূপে ক্রিয়া করে। তাহলে এটাও প্রশ্ন হতে পারে, দুটো প্রশ্ন হতে পারে, বোরিক অ্যাসিডের জলীয় দ্রবণে ফেনলফথ্যালিন অ্যাড করলে পিঙ্ক কালারের সলিউশন তৈরি হয়, তাতে গ্লিসারল অ্যাড করলে কেন পিঙ্ক কালারটা চলে যায়, এটাও যেমন কোশ্চেন সেম। H3BO3 এর অ্যাসিডিটি কেন বৃদ্ধি পায় গ্লিসারল অ্যাড করলে, এটাও কিন্তু কোশ্চেন হতে পারে। এই অবস্থায় দ্রবণে H+ আয়নের বর্ধিত গাঢ়ত্বের জন্য OH- আয়ন সম্পূর্ণরূপে প্রশমিত হয় এবং দ্রবণটি বর্ণহীন হয়ে যায়। এটা লেখার পর এই কোশ্চেনটা লিখতে হবে। এটা দুটো কোশ্চেন এখানে ইনক্লুডেড হয়ে আছে, বলে নিলাম, এটাও খুব ইম্পর্টেন্ট, অনেকবার এই কোশ্চেনটা দেখতে পাবি। এবার দেখ, বেকিং পাউডার বলে দিলাম, বোরিক অ্যাসিডের এটা পলিহাইড্রিক অ্যালকোহল অ্যাড করলে কেন অ্যাসিড রূপে আচরণ করে সেটাও বলে দিলাম। BCl3 মনোমার রূপে কাজ থাকে কিন্তু AlCl3 ডাইমার রূপে কেন থাকে। আর তারপরে কোশ্চেনটা দেখি, বোরাক্স বিট পরীক্ষায় প্রথমে স্বচ্ছ গুটিটিতে কোন যৌগ উপস্থিত থাকে এবং বোরাক্স বিট প্রথমে কেন খয়ের মতো ফুলে ওঠে, এই টোটালটাই বলে নেবো একবারে। তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে BCl3 মনোমার রূপে কিন্তু AlCl3 ডাইমার রূপে কেন থাকতে পারছে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। দেখ এক্ষেত্রে কি হয়, অ্যালুমিনিয়ামে তুই যেটা ডাইমার হিসেবে থাকে, AlCl3 ডাইমার আকারে থাকলে কি হবে, AlCl3 ডাইমার আকারে থাকলে Al2Cl6 হবে। এবার অ্যালুমিনিয়ামে তো আকারে বড়, অ্যালুমিনিয়াম আকারে বড় বলে চারদিকে বড় চারটে Cl- আয়নকে স্থান দিতে পারে এবং ডাইমার রূপে গঠন করে। এই ক্লোরিনের এই যে লোন পেয়ারটা এই অ্যালুমিনিয়ামের দিকে, আর এই ক্লোরিনের লোন পেয়ারটা এই অ্যালুমিনিয়ামের দিকে ডেটিভ বন্ড করে। অ্যালুমিনিয়াম 3টে ক্লোরিনের সাথে বন্ড করে 6টা ইলেকট্রন ছিল, আর পাশের একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ইলেকট্রন এখানে ডেটিভ বন্ড করে অক্টেটটা কমপ্লিট করে দিচ্ছে এবং অ্যালুমিনিয়াম সাইজে বড় বলে চারটে বড় সাইজের ক্লোরিনকে সে আশেপাশে রাখতে পারছে, ঠিক আছে, যুক্ত হয়ে নিশ্চয়তা। এবং এখানে হাইব্রিডাইজেশনটা এমনি AlCl3 তে হাইব্রিডাইজেশন হচ্ছে sp2, কিন্তু যখন ডাইমার আকারে থাকে তখন কিন্তু হাইব্রিডাইজেশনটা sp3 হয়ে যাচ্ছে, এটাও কিন্তু sp3 হয়ে যাচ্ছে, এটাও কিন্তু তোর কোশ্চেন হতে পারে। এবং এইভাবে সে অষ্টক পূর্ণ করছে, এই কথাটা বললাম। এবার তুই যখন বেরিলিয়ামের কথাটাই আসবি, এই যেখানে লেখা রয়েছে বেরিলিয়াম বলছি সরি বোরনের কথাটা বললে গেলে, বোরন ডাইমার গঠন করে না, কারণ বোরন আকারে খুব ছোট হয়, চারটে বড় সাইজের হ্যালোজেনকে ওর নিজের আশেপাশে রাখাটা কিন্তু সুবিধাজনক নয়, ঠিক আছে, তাই কিন্তু ও যুক্ত হতে পারে না, এই হচ্ছে কথা। বেশ, আর এর পরের কোশ্চেনটা বলে নি, এই টোটালটা বলে নে। তাহলে দেখ এটা বলবো না, একটু দাঁড়া, ওটাও একই উত্তর, যেখানে টোটাল উত্তরটা ছবি নেওয়া আছে আমি সেই জায়গাটা বলে। এই জায়গাটা দেখ, বোরাক্সকে তুই যদি উত্তপ্ত করিস, ওর মধ্যে যে কেলাস জল আছে সেটা বাষ্পীভূত হয়ে বেরোয়, বাষ্পীভূত হয়ে বেরোনোর সময় বোরাক্সটা তখন খয়ের মতো ফুলে ওঠে। এটাকে তুই যদি আরো উত্তপ্ত করিস, এটা প্রথমে গলে যাবে, তারপরে একটা কাঁচের মতো স্বচ্ছ গুটিতে পরিণত হয়। সেখানে সোডিয়াম মেটাবোরেট NaBO2 আর বোরন ট্রাইঅক্সাইড বা ডাইবোরেন ট্রাইঅক্সাইড B2O3 এর সমন্বয়ে গুটিটি একটি স্বচ্ছ গুটিতে বোরাক্স গুটি বা বোরাক্স বিট বলে। তাহলে কেন খয়ের মতো ফুলে ওঠে, এটা প্রশ্ন হতে পারে। আর যে স্বচ্ছ গুটিটা তৈরি হয়, সেই স্বচ্ছ গুটিতে কি কি থাকে, সেই স্বচ্ছ গুটিতে এরা দুজন থাকে, এটা তোকে অ্যান্সার লিখতে হবে এবং এই টোটাল দুটো রিঅ্যাকশনই ভালো করে মুখস্থ করে নিবি, এটা হচ্ছে কথা। তাহলে ওই জায়গাটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার তারপরের কোশ্চেনগুলোর দিকে দেখি। এবার দেখবি একই টাইপের কোশ্চেন কতবার রিপিট হবে। দেখ, প্রথম আয়নায়ন বিভবের ঊর্ধ্বক্রমে সাজাও। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, অ্যালুমিনিয়াম আছে, সিলিকন আছে। প্রথম আয়নায়ন এনথালপি সাজাও। সিলিকন আমার এক্সট্রিম রাইটে রয়েছে, এক্সট্রিম রাইটে যে থাকে, মানে এক্সট্রিম রাইটে মানে ওরকম ভাবে এক্সট্রিম রাইটে নয়, তোর ওই গ্রুপ মানে এই চারটে এলিমেন্টের মধ্যে ও এক্সট্রিম রাইটে রয়েছে 9 নম্বরে, ঠিক আছে, ওই চারটে এলিমেন্টের মধ্যে ও এক্সট্রিম রাইটে রয়েছে। এক সেকেন্ড দাঁড়া। এবার কত নম্বর কোশ্চেন ছিল? 9। তাহলে এক্সট্রিম রাইটে ও যদি থাকে ওই চারজনের মধ্যে, তাহলে ওর এক্সট্রিম পিরিয়ডিক টেবিলে এক্সট্রিম রাইটে যারা থাকে, লেফট টু রাইটে কি হয় আমার, লেফট টু রাইটে আমার ইলেকট্রন
আয়নাইজেশন এনথালপির ভ্যালুটা বাড়ে। আয়নাইজেশন এনথালপির ভ্যালুটা কেন বাড়ে? কারণ ওর সাইজটা ছোট হয়, ইলেকট্রনটাকে শক্ত করে ধরে রাখে। সেই অনুযায়ী হয়েছে সিলিকন হয়েছে, ম্যাগনেসিয়াম হয়েছে, অ্যালুমিনিয়াম হয়েছে, তারপরে সোডিয়াম হয়েছে। এই ট্রেনটাই আমরা দেখতে পাবো ফার্স্ট আয়নাইজেশন এনথালপির। আচ্ছা 10, হ্যাঁ এইটা সরল শৃঙ্খল আমরা কি করে তৈরি করবো? সিলিকন, রাইট? সিলিকনের সরল শৃঙ্খল এটা বইয়ে দেখাইছি। সিলিকনের প্রথমে সিলিকন কাকে বলে সেই ডেফিনেশনটা যেমন পড়া হলো, সেখান থেকে আমরা কি করে এই সরল শৃঙ্খলটা তৈরি করবো সেটাও তার পরেই থাকে। দাঁড়া, এই যে এটা Me2Si Cl2 দিয়ে তুই যে রিঅ্যাকশন করিস 2H2O রিঅ্যাকশন করবে, দুটো HCl বেরোবে, Me2Si OH হল টুয়াইস হবে, দুটো ক্লোরিনের জায়গায় দুটো OH ঢুকবে। SiCl4 এর যে হাইড্রেশন দেখেছিলি SiOH4 তৈরি হচ্ছে, এখানে দুটো ক্লোরিন বেরিয়ে এটা তৈরি হবে। এই কম্পাউন্ডগুলো নিজেদের মধ্যে যুক্ত হয়ে H2O বেরোবে, পলিমারাইজেশন হয়ে এই যে SiO-Si লিঙ্কেজ বলা হয়েছিল, SiO-Si লিঙ্কেজ এটা বারবার রিপিট হবে এবং একটা সিলিকন সরল রৈখিক পলিমারটা তৈরি হবে। এবং সরল রৈখিক পলিমারের কথাটা কেন বললাম? তো কারণ যে কোশ্চেনটা দিয়েছে সেই কোশ্চেনে সরল রৈখিক পলিমারটাই বানাতে দিয়েছে, সরল শৃঙ্খল পলিমার তৈরি করতে দিয়েছে। আচ্ছা, বোরেন সর্বদা ডাইমার রূপে অবস্থান করলেও ডাইমারটা একটি বিশেষ গঠনযুক্ত। এই টোটাল কোশ্চেনটা মারাত্মক রকমের ইম্পর্টেন্ট। যে B2H6 এ যে ব্যানানা বন্ড থাকে, B2H6 যেখানে পড়িয়েছি যতদূর সম্ভব গ্রুপ 13 এর পার্ট 2 আমি রেফার করতে বলছি, কারণ আমি গ্রুপ 13 এর পার্ট 2 তে যেভাবে ডিটেলে ধরে বোঝাতে পেরেছিলাম, এখানে সেই জিনিসটা বোঝানোর আমার টাইম থাকবে না। এখানে ভালো করে বিষয়টা দেখতে হবে। এখানে দুটো হাইড্রোজেন ব্রিজ করে থাকে, লেখা রয়েছে। ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলি, 4টে প্রান্তীয় হাইড্রোজেন পরমাণু, দুটো পরমাণু একই তলে অবস্থান করে, তাহলে এরা এই বিষয়গুলো একই এরকম করে রইল। আর এই যে দুটো হাইড্রোজেন তারা অন্য প্লেনে অবস্থান করে, তাহলে বাকি দুটি হাইড্রোজেন তলের ওপরে এবং নিচে উলম্বভাবে অবস্থান করে। এরা বোরন দুটির মধ্যে সেতু গঠন তৈরি করে, ব্রিজ হাইড্রোজেন। দুটি হাইড্রোজেনকে ব্রিজ হাইড্রোজেন বা সেতু হাইড্রোজেন বলে। দেখানো হয়েছে কিভাবে তৈরি হয় না তৈরি হয়, সমস্ত জিনিস এক্সপ্লেন করেছি। এটা ভালো করে পড়তে হবে, যদি বুঝতে না পারিস গ্রুপ 13 পার্ট 2, যেখানে এটা ভালো করে বুঝি। পার্ট 2 তে না থাকলে পার্ট 1 এ পাবে, আমার মনে নেই, তবে যতদূর মনে হচ্ছে পার্ট 2 তে আছে, গ্রুপ 13 পার্ট 2। সেখানে আমি ড্র করে কি হচ্ছে, হাইব্রিডাইজেশন কোথা থেকে কোথায় চেঞ্জ হচ্ছে কি না, সমস্ত জিনিস ডিটেলে বলেছি। এখানে জাস্ট ইম্পর্টেন্ট কথাগুলো বলে দিলাম। এবং এখানে তোকে যেটা বলতে হবে আলটিমেটলি, যে জিনিসটা বুঝতে হবে যেটা মেন, সেটা হচ্ছে ইলেকট্রন জোড় 3 সেন্টার্ড 2 ইলেকট্রন বন্ড তৈরি করে, এটাকে আমরা ব্যানানা বন্ড বলি। এটাকে আমরা হাইব্রিডাইজেশন দিয়ে কিভাবে এক্সপ্লেন করতে পারি সেটা এখানে সব বলেছি। এই স্ট্রাকচারগুলো নিয়ে আলোচনা করেছি, ব্যানানা বন্ড সবই বলেছি। এই বিষয়গুলো ভালো করে বুঝে এটাকে ভালো করে পড়ে যেতে হবে। এটা টোটালটা যেমন এই কোশ্চেন লিখতে দিয়েছে, এখান থেকে ভিতর থেকেও কোশ্চেন করতে পারে, অনেক ধরনের কোশ্চেন হতে পারে, তবে টোটালটা তুই যদি ভালো করে রেডি করে যাস, এখান থেকে যাই কোশ্চেন দিক না কেন তুই করতে পারবি, এবং এটাকে কিন্তু পড়তেই হবে। বেশ, চল শুরুতে। কোথায় শৃঙ্খল ডাইমার রূপে থাকে, বোরাক্সে উত্তপ্ত হলে ক্ষয়ের মতো কেন ফুলে ওঠে? বললাম বোরাক্স বিট পরীক্ষায় কপারকে কিভাবে শনাক্ত করব, এবং শুধু কপার নয়, যে মেটালকে শনাক্ত করা যায় সমস্ত মেটালই আমি ক্লাসে পড়ানোর সময় বলেছিলাম। এখানে শুধু কপারটা তুলেছি, পরীক্ষায় কপারটা পড়েছে, তাই বাকি মেটালগুলোকেও কিন্তু দেখে নিতে হবে। তো কপার লবণের সঙ্গে বিক্রিয়াতে আমরা কি পাবো? ব্লু ভিট্রিয়ল, কপার সালফেট তুই যদি নিস এবং .5H2, দিস ইজ ইউর ব্লু ভিট্রিয়লকে উত্তপ্ত করলে জলটা বেরিয়ে যাবে, এটা CuSO4 কে ফার্দার হিট আপ করলে CuO তে কনভার্ট হচ্ছে। বেশ, কারণ তুই বোরাক্স বিডে রেখে ওটাকে হিট আপ করছিস যেহেতু। এবার জারণ শিখাই তুই যদি রেখিস, CuO Na-BO2 সাথে রিঅ্যাকশন করে একটা হালকা নীল রঙের কম্পাউন্ড এবং বোরাক্স বিডে একটা নীল কালার তৈরি হবে। B2O সাথে রিঅ্যাকশন করে আবার একটা নীল কালারের কম্পাউন্ড তৈরি, তাহলে তো যদি স্বচ্ছ বোরাক্স বিডে হালকা নীল কালার তৈরি হয়, তাহলে তুই বুঝবি ওখানে কপার আছে, জারণ শিখায়। এবার তুই যদি বিজারণ শিখায় ধরিস, এটাকে বিজারণ শিখায় রাখলে এখানে একটা বর্ণহীন হয়ে যাচ্ছে এবং অস্বচ্ছ লাল দুটোর সাথে রিঅ্যাকশন করে, ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার। এই যে এরা যেগুলো তৈরি হলো সেটা CuBO2 হোল টুয়াইস, সেটা বিজারণ শিখায় ফার্দার বর্ণহীন হবে বা অস্বচ্ছ লাল কালারের তৈরি হবে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? সো সেখান থেকে আমরা কনফার্ম করতে পারবো যে ওখানে কপার রয়েছে, এবং বাকি মেটালগুলো নিজস্ব কালার দেয়, ক্লাসে পড়ানোর সময় বলেছিলাম। শনাক্ত করা হলো SiCl4 আদ্র বিশ্লেষণ বলা হয়েছে, বোরাক্সে জলীয় দ্রবণ ক্ষারীয় কেন বলা হয়েছে, কোনটা সেতু বন্ধন তৈরি করে, ডাইবোরেন সেটাও জানিস, NCH3 আর NSiH3 এর মধ্যে কোনটা অধিক ক্ষারীয় কেন, টোটাল প্রপার্টিটা এদের পড়তে হবে। হ্যাঁ, টোটালটা পড়তে হবে। এটার ক্ষেত্রে যেটা হয়, তুই যদি এরকম ভাবিস, নিকেল কেন বললাম, সরি, নাইট্রোজেনের সাথে সিলিকনের বন্ড, হাইড্রোজেনগুলো তো সিলিকনের সাথে যুক্ত, আমাদের এখানে ভাবতে হবে নাইট্রোজেনের সাথে সিলিকনের বন্ড নিয়ে ভাববো, নাইট্রোজেনের সাথে কার্বনের বন্ড নিয়ে ভাববো। তো নাইট্রোজেনের সাথে সিলিকনের ব্যাপারটা রয়েছে, নাইট্রোজেনের এই যে লোন পেয়ারটা বা এক্সট্রা যে ইলেকট্রনটা রয়েছে, সেটা যদি সিলিকনকে পাশে পায়, সিলিকনের ভ্যাকেন্ট ডি অরবিটালের সাথে ও কিন্তু একটা p'-d' বন্ধন তৈরি করতে পারবে। কার্বনের কিন্তু এরকম কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই যেখানে নাইট্রোজেনটা এই কার্বনের কোনো ভ্যাকেন্ট ডি অরবিটালের সাথে p'-d' করবে, সেই জায়গাটাই নেই। সিলিকন থাকলে সেই জায়গাটা রয়েছে, এবং সেটা মাঝখানে এখানটায় এক্সপ্লেন করা রয়েছে, এবং আমি ক্লাসে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি।
ঠিক আছে, যে উল্টো দিকে ডোনেট করতে পারছে, নাইট্রোজেন টু সিলিকনে ডোনেট হতে পারছে। এই কারণের জন্য নাইট্রোজেন CH3 পিরামিডীয় হয়, নাইট্রোজেন SiH3 ত্রিকোণীয় সমতলীয় হবে। এখানে কি হাইব্রিডাইজেশনটা জানতে হবে, এটা sp2 হাইব্রিডাইজড হয়, এটা sp3 হাইব্রিডাইজড হয়। এবার এখানে নাইট্রোজেনের এই যে এক্সট্রা ইলেকট্রনটা সেটা কোনো কার্বনের দিকে ব্যাক ডোনেটেড হচ্ছে না, কিন্তু এখানে মানে সিলিকনের ক্ষেত্রে নাইট্রোজেনের ইলেকট্রনটা সিলিকনের দিকে ডোনেটেড হয়ে যাচ্ছে। লুইস বেস কাদেরকে বলবো, যারা নিজের ইলেকট্রন ডেনসিটি সহজে ডোনেট করতে পারে তাদেরকে আমরা বলি লুইস বেস। নাইট্রোজেনের যদি ইলেকট্রন ডেনসিটিটা সিলিকনের দিকে ডোনেট হয়ে যায়, তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন ডেনসিটিটা অন্য কাউকে ডোনেট করার জন্য লেস অ্যাভেলেবেল, কারণ সিলিকনকে ডোনেট করে বসে আছে। কিন্তু এই বাঁ দিকের কম্পাউন্ডটা যেখানে নাইট্রোজেনের সাথে কার্বনের বন্ড, সেখানে নাইট্রোজেন ইলেকট্রন ডেনসিটিটা কোনো কার্বনকে ডোনেট করে নেই, টোটাল ইলেকট্রন ডেনসিটিটা অন্য কাউকে ডোনেট করার জন্য পুরোপুরি অ্যাভেলেবেল। তাহলে কোনটা আমার বেশি ক্ষারীয় ক্ষমতা দেখাবে? অবশ্যই নাইট্রোজেনের সাথে কার্বনের যে বন্ডটা রয়েছে সেটা, তাহলে লভ্যতা বেশি। এই কারণে ট্রাইমিথাইল অ্যামিন অপেক্ষাকৃত বেশি ক্ষারীয়, মনে রাখতে হবে। বেশ, এটা অনেকবার এসেছে কোশ্চেনটা, হ্যাঁ অনেকবার এসেছে এই কোশ্চেনটা, এটা ভালো করে পড়তে হবে, টোটালটা এইটা ভালো করে পড়তে হবে, অনেকবার পরীক্ষা এসেছে, এটা ভালো করে পড়তে হবে। বেশ, আবার কোশ্চেনের দিকে চলে যাই। এই পেজে আমরা এই কোশ্চেনটা পড়লাম, এই কোশ্চেনটা দেখবি অনেকবার রিপিট হবে। সংকরায়ন অবস্থা লেখো, যৌগের গঠন লেখো, হয়েছে। CO2 PbO2 মধ্যে কোনটা তীব্রতর বলছি, BCl3 কোনটি অধিক সুস্থিত, সবই বলছি। বোরাক্সের কমন কোশ্চেনগুলো আগে বলে নি, ঠিক আছে, যেগুলো একটু আনকমন আছে সেগুলো আগে পরে বলছি, আগে কমনগুলো সেরে ফেলি। বোরাক্সের জলীয় দ্রবণ ক্ষারীয় কেন হয় ব্যাখ্যা করো, SiCl4 আদ্র বিশ্লেষণের কথা, বোরিক অ্যাসিড এবং পটাশিয়াম বাইফ্লোরাইড, এটা বলবো। CO2 এর ক্যানোনিক্যাল গঠন, ঠিক আছে, তাহলে এই কথা আমরা শেষ করি। CO2 আর PbO2 এর মধ্যে কোনটা তীব্রতর জারক এবং কেন, এটা এখানেই লেখা রয়েছে, এখানে অ্যান্সার আমি এখান থেকে তুলে রেখেছি, সেখান থেকে বলে দেবো, কারণ এত ঝামেলার কিছু কোশ্চেন নয় ওটা। হ্যাঁ, কোনটা এটা CO2 তে কার্বনের জারণ অবস্থা কত, CO2 তে কার্বনের অক্সিডেশন নাম্বার হচ্ছে +4 এবং +4টাই হচ্ছে কার্বনের স্টেবল অক্সিডেশন নাম্বার, ঠিক আছে, +4টাই কার্বনের স্টেবল অক্সিডেশন নাম্বার। +4 থেকে কার্বন আর অন্যান্য অক্সিডেশন নাম্বারে চেঞ্জ হতে চাইবে না, ঠিক আছে, নিম্নতর কোনো অক্সিডেশন নাম্বারে নেমে আসতে চাইবে না, মানে নিজে বিজারিত হয়ে জারণ ধর্ম দেখানোর চেষ্টা করবে না। কিন্তু নিষ্ক্রিয় জোর বা যে ইনার্ট পিয়ার ইফেক্টের জন্য লেডের +2 জারণ অবস্থাটা স্টেবল, আমরা পড়েছি। তাহলে লেডের +2 জারণ অবস্থাটা স্টেবল হওয়ার জন্য লেড মানে PbO2 তে লেড +2 অক্সিডেশন স্টেট, ওই +2 থেকে +4 এ কনভার্ট হয়ে যাওয়ার লেডের প্রচুর প্রবণতা, সেই কারণে ও +4 থেকে +2 তে যেতে চাইছে, মানে বিজারিত হতে চাইছে। এবং বিজারিত হলে কি হবে, ও তীব্র জারক দ্রব্য হিসেবে ইউজ হবে, এটাই। আর তুই যদি বোরন আর থ্যালিয়াম ওই গ্রুপটা যদি দেখিস, গ্রুপ 13 বোরন উপর থেকে নিচে +1 স্টেবিলিটি বাড়ে আর উপর থেকে নিচে +3 স্টেবিলিটি কমে, তাহলে সবথেকে বেশি +3 কার জন্য স্টেবল, বোরনের জন্য। আর থ্যালিয়ামের জন্য কোনটা সবথেকে বেশি স্টেবল হবে, +1, এই জন্যই বলেছে BCl3 স্থিতিশীল, কিন্তু TlCl3 যথেষ্ট স্থিতিশীল নয়, তার বদলে TlClটাই বেশি স্টেবল, কারণ থ্যালিয়াম +1 স্টেবল আর বোরন +3 স্টেবল। এগুলো যখন ওই অক্সিডেশন নাম্বার আলোচনা করেছি গ্রুপ 13 এর, বললাম গ্রুপ 13 এর পার্ট 1 এ, সেখানে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, সেখানে একটু দেখে নিবি। এই দুটো বোরাক্সের জলীয় দ্রবণ, SiCl বা আদ্র ঘটে, পটাশিয়াম বাইফ্লোরাইডটা বলি, আর CO2 এর ক্যানোনিক্যাল স্ট্রাকচারটা আগে দেখিয়ে নিই। CO2 এর অনেকগুলো, এখানে আমার ড্র করার কোনো দরকার নেই, ওখানে সব ছবি তুলে রাখাই আছে এবং এগুলো আগেও বলেছি আলাদা করে, এখানে তো আর পড়ানোর কিছু নেই, পুরোনো জিনিসগুলো আমি বলছি, ক্লাসে যেগুলো পড়ানো হয়েছে সেগুলোই কোশ্চেন আকারে দেখাচ্ছি। দেখ এইভাবে কোশ্চেন পড়েছে। এই যে জারণ অবস্থার জায়গাটা, হ্যাঁ ঠিক আছে, জারণ অবস্থা দেখে নিবি। হ্যাঁ, এখানে একটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটে, দুটো অ্যাসিডকে মিশিয়ে ক্ষার হয়ে যাচ্ছে, এটা একটা অভূতপূর্ব ঘটনা, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ দুটো অ্যাসিডকে মিশিয়ে ক্ষার তৈরি হয়ে যায়। যে বোরিক অ্যাসিড নিজে একটা অ্যাসিড, পটাশিয়াম বাইফ্লোরাইড এটা একটা আম্লিক পদার্থ, দুটো আম্লিক পদার্থ মিশ্রণ ক্ষারীয় দ্রবণ হয়ে যায়, এখানে রিয়াকশনটা করে KOH তৈরি হয়। কেন KOH তৈরি হয়, কারণ বোরন মানে যেখানে BF3 যদি তৈরি হয়, BF3 অক্টেট কমপ্লিট হয়নি বলে একটা F- এর সাথে যুক্ত হয়ে BF4- আয়ন তৈরি করার একটা হাইলি টেন্ডেন্সি রয়েছে, এই কারণের জন্য এই ঘটনাটা ঘটে। তো এখানে KOH তৈরি হচ্ছে, মানে একটা বেস জেনারেট হচ্ছে, এবং এই বেস জেনারেট হচ্ছে বলেই এটা কিন্তু সলিউশনটা বেসিক হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আর কি এর নিচে ক্যানোনিক্যাল স্ট্রাকচার, দিস ইজ ইওর CO2, আর একটা কি ঘটবে, এই ইলেকট্রন ডেনসিটিটা বা উল্টো দিক থেকে দেখিয়েছে প্রথম স্ট্রাকচারটাই, এই ইলেকট্রন ডেনসিটি যখন এখানে পড়বে, কার্বনের সাথে অক্সিজেনের ট্রিপল বন্ড তৈরি হবে, এই বন্ডটা এদিকে খুলবে, তাহলে অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ, এই অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ,
এটা করলো, তাহলে যে ইলেকট্রনটা অক্সিজেনটা দিল তার মাথায় পজিটিভ, আর যে এক্সট্রা ইলেকট্রন ডেন্সিটি পেলো তার মাথায় নেগেটিভ। আর উল্টো ঘটনাটাও ঘটতে পারতো, এই ইলেকট্রন দিল, এই বন্ডটা ব্রেক হলো, তাহলে এই উল্টোটা ঘটলে এই স্ট্রাকচারটা পাবো। দুটোর মধ্যে যে কোনো একটা ক্যানোনিক্যাল স্ট্রাকচার তোকে ড্র করতে বলেছে, ঠিক আছে? ড্র করে দিবি। তাহলে এই কটা কোশ্চেন ওখানে আমাদের একটু নতুন ছিল, সেটা বলে দেওয়া হলো। এবার এসেনসিয়াল টু কঠিন আয়নীয় এসেনসিয়াল ফর সমযোজী তরল কেন বহুবার বলা হয়েছে, বোরাক্স যোগ ফেনোথ্যালিন যোগ করলে কি হয় বলা হয়েছে, BF3 লুইস অ্যাসিড হিসেবে আচরণ কেন করে না, ওই যে ফ্লুরিন থেকে বোরনের দিকে ইলেকট্রন ডেন্সিটি ব্যাক হয়ে যায়। গ্রাফাইট তড়িৎ পরিবাহী কিন্তু হীরক নয় কেন, কারণ গ্রাফাইট, এটা বলবো। SiCl পর আদ্র বিশ্লেষণ, Cl আদ্র বিশ্লেষণ বললাম। বোরাক্সের জলীয় দ্রবণ তীব্র উত্তপ্ত করলে কি ঘটে, বোরাক্সের জলীয় দ্রবণ ক্ষারীয় কেন বলা হয়েছে। কার্বন ডাইহ্যালাইড অস্থায়ী কিন্তু টিন বা লেডের ডাইহ্যালাইড স্থায়ী কেন, কার্বন ডাইহ্যালাইড অস্থায়ী, তার রিজনটা হচ্ছে কার্বন 4টে বন্ড করতে চায়, টেট্রাহ্যালাইড তৈরি করতে চায়, কারণ কার্বনের 4টে বন্ড করলে তবে কার্বন অক্টেট কমপ্লিট করতে পারবে, এবং ওই সিচুয়েশনে কার্বনের +4 অক্সিডেশন নাম্বার হবে। আমরা জানি কার্বনের +4 অক্সিডেশন নাম্বার স্টেবল, কিন্তু টিন বা লেডের দিকে যখন ওই গ্রুপের নিচের দিকে নেমে আসবে তখন +2 অক্সিডেশন নাম্বারটা স্টেবল হয় বেশি, ইনার্ট পেয়ার ইফেক্টের জন্য। যখন ক্লাসে পড়িয়েছি সেখানে দেখবি ইনার্ট পেয়ার ইফেক্ট কি ডিটেইলে আলোচনা করেছি। সো টিন বা লেডের +2 অক্সিডেশন নাম্বারটা স্টেবল হওয়ার ফলে টিন বা লেডের ডাইহ্যালাইডগুলো স্টেবল হয়, কিন্তু কার্বনের ডাইহ্যালাইড স্টেবল হবে কি করে, কার্বন তো +4 মানে 4টে টেট্রাহ্যালাইড তৈরি করতে চাইছে, তবে গিয়ে তোর অক্সিডেশন নাম্বার তবে হ্যাঁ অবশ্যই অক্সিডেশন নাম্বার +4 হবে এবং ওর অক্টেট কমপ্লিট করতে পারবে। এটা হচ্ছে দুটো সিচুয়েশন। তো লাস্ট যেটা, এবং এটা 34 নম্বর কোশ্চেনটা থাকে, এখানে এক্সপ্লেন করাও রয়েছে, এটা পড়ে নিতে পারিস, ওই কথাটাই বলা রয়েছে, ইনার্ট পেয়ার ইফেক্ট ওই সব দিয়ে ওই অক্সিডেশন নাম্বারেরই এক্সপ্লেনেশন, আর গ্রাফাইটের তড়িৎ পরিবাহতার কারণটা আমি বলি। গ্রাফাইট আর ডায়মন্ড, তাহলে ডায়মন্ডে কি হয়, ডায়মন্ডে প্রতিটা কার্বন sp3 হাইব্রিডাইজড, একটা কার্বন তার আশেপাশে 4টে কার্বনের সাথে যুক্ত হয়ে একটা টেট্রাহেড্রাল নেটওয়ার্ক তৈরি করে। তাহলে কার্বনের প্রতিটা ইলেকট্রনই, একটা কার্বনের 4টে ভ্যালেন্স ইলেকট্রনই বন্ডিং এ ইউজ হয়ে বসে রয়েছে, কোনো ফ্রি ইলেকট্রন নেই। আর যদি এরকম কোনো ফ্রি ইলেকট্রন না থাকে, তাই কারণের জন্য গ্রাফাইট তাপ ও তড়িতের কুপরিবাহী। লেখা রয়েছে হীরকের গঠনে প্রতিটি কার্বন পরমাণু 4টি যোজক ইলেকট্রন সমযোজী বন্ধন গঠনে অংশগ্রহণ করে বলে হীরকের মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, তাই হীরক তড়িৎ পরিবহনে অক্ষম হয়ে যায় এবং তাপের পরিবহনেও অক্ষম হবে, একই ব্যাপার ইলেকট্রনের জন্য। কিন্তু তুই যদি গ্রাফাইটের দিকে দেখিস, গ্রাফাইটে কি হয়, গ্রাফাইটে প্রতিটা কার্বন sp2 হাইব্রিডাইজড হয় এবং একটা হেক্সাগোনাল সিট লাইক স্ট্রাকচার তৈরি করে, একটা সিটের উপর আরেকটা সিট চেপে থাকে এবং প্রতিটা সিটে উইক ভ্যান্ডারওয়াল ফোর্স থাকে, তাই অল্প প্রেসার পেলে একটা সিটের উপর থেকে আরেকটা সিট স্লিপ খেয়ে বেরিয়ে যায়, এজন্য পিচ্ছিলকারক দ্রবক হিসাবে কাজ করে। এখানে ব্যাপারটা হচ্ছে একটা কার্বন তার আশেপাশে 3টে কার্বনের সাথে যুক্ত থাকে, তাহলে কার্বনের 3টে কোভ্যালেন্ট বন্ড করছে, 4টে ভ্যালেন্স ইলেকট্রনের মধ্যে 3টে বন্ডিং ইউজ হচ্ছে, একটা বন্ডিং ইউজ হয়নি, ওই না ইউজ হওয়া ইলেকট্রনটাই গ্রাফাইটের তাপ ও তড়িতের পরিবহনের জন্য দায়ী। তাহলে গ্রাফাইটের ক্লাসে sp2 সংকরিত কার্বন অপর 3টি কার্বন পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধনে যুক্ত থাকে এবং চতুর্থ ইলেকট্রনটি অপেক্ষাকৃত মুক্ত অবস্থায় থাকে। এই মুক্ত ইলেকট্রনগুলি রেজোনেন্সের মাধ্যমে গতিশীল থাকে, এই এমন মুক্ত গতিশীল ইলেকট্রন থাকার জন্য গ্রাফাইট তাপ ও তড়িতের পরিবাহী হয়। ভালো করে ডায়মন্ড এবং গ্রাফাইটের সমস্ত প্রপার্টিটা ভালো করে দেখবি, ঠিক আছে? এই ছিল তোর এস ব্লক আর পি ব্লক, যে 4টে গ্রুপ দিয়েছে তোদের, সেটার প্রিভিয়াস ইয়ার। এবার যেটা পড়ে রয়েছে সেটা হচ্ছে তোদের ইউনিট 5 এ গ্যাসিয়াস আর সলিড স্টেট, এইগুলো আলোচনা করব, তাহলে আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। ওগুলো খুব একটা বেশি সময় লাগবে না, 2টো ক্লাস লাগবে সলিড স্টেট, 2টো ক্লাস লাগবে গ্যাসিয়াস স্টেট, ঠিক আছে? 4টে ক্লাসের মধ্যেই কভার হয়ে যাবে। বেশ, ওটা ফিজিক্যালের চ্যাপ্টার, মোটামুটি বোঝার, আর বাকি ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করতে হয়, সো চিন্তার কিছু নেই। আর প্রিভিয়াস ইয়ার আলোচনা করে দিলেই হয়ে যাবে, যা আলোচনা করে দিলাম তোর স্কুলের পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য এনাফ, আর বাকি কিছু ইউটিউব সেশন যাবে তোর MCQ সলভ করানোর জন্য, ঠিক আছে? এটাই বলার, বাকি আমরা নেক্সট ইউনিট থেকে পড়বো।